প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আজকে আমরা আলোচনা করব দণ্ডবিধি অর্থাৎ পেনাল কোডের পার্ট 11, ধারা 378 থেকে 402। আচ্ছা, সপ্তদশ অধ্যায় আমাদের শুরু হচ্ছে। সপ্তদশ অধ্যায়ের আজকে 378 থেকে 462 বি। এটা হচ্ছে পুরো 17 অধ্যায়, কিন্তু আমরা আজকে 462 বি পর্যন্ত পড়বো না, পরে ক্লাসের জন্য কিছুটা রাখবো। সম্পত্তির বিরুদ্ধে অপরাধ, অফেন্সেস এগেইনস্ট প্রপার্টি, তার মানে এতদিন আমরা দেখলাম মানুষকে মেরে ফেলা হচ্ছে, তারপরে আঘাত করা হচ্ছে, ধরে রাখা হচ্ছে, আটক রাখা হচ্ছে, এগুলো আমরা দেখলাম। আজকে আমরা দেখব যে না, এগুলো আর মানুষের শরীরে আঘাত টাঘাত না, এবার মানুষের সম্পত্তি নিয়ে খেলা হবে। তো দেখা যাক কি হয়। তো প্রথমে আমরা 402 পর্যন্ত চুরি, বলপূর্বক আদায়, দস্যুতা ও ডাকাতি, এই চারটা বেসিক যে অপরাধ, এই অপরাধ নিয়ে কথা বলবো। চুরি নিয়ে কথা বলার আগে আমি একটা বিষয় আপনাদেরকে ক্লিয়ার করি যে চুরি, বলপূর্বক আদায়, দস্যুতা, ডাকাতি, এই বিষয়গুলো আমরা সাধারণত জানি। বাস্তব জীবন থেকে, কমন সেন্স থেকেও আমরা জানি যে চুরি কোনটা আর কোনটা চুরি নয়। বলপূর্বক আদায় শব্দটা হয়তো বা আমাদের কাছে পুরাতন না, নতুন শব্দ। এটার ইংরেজি হচ্ছে এক্সটর্শন। এক্সটর্শন এখন খুবই একটা মানে কমন সমস্যা বাংলাদেশের। এক্সটর্শনের বাংলা হচ্ছে মূলত চাঁদাবাজি। চাঁদাবাজি তো বোঝেন বাসেদ ভাই? জি স্যার, অবশ্যই। তো চাঁদাবাজি হচ্ছে এক্সটর্শন, আর এটা হচ্ছে জোরপূর্বক বা বলপূর্বক আদায় করা। আর দস্যুতা আর ডাকাতি একই জিনিস, শুধু সংখ্যাগত পার্থক্য আছে, আমরা সেগুলোতে যাব। তো ধারা 378 চুরি বা ইংরেজি হচ্ছে থেফট। চুরির আমরা আরেকটা ইংলিশ জানি হচ্ছে স্টোল। হ্যাঁ, যে স্টোল করে তাকে, যেমন আমরা হাই স্কুলে পড়েছি কোনো কিছু স্টোল করে নেওয়া। তো এখানে পেনাল কোডে সেই শব্দটা ইউজ না করে ইউজ করা হচ্ছে থেফট। তো থেফট বলতে চুরি। এখানে চুরির হওয়ার যে শর্ত সেটা হচ্ছে পাঁচটি। পাঁচটি কাজ হলে সেটাকে চুরি বলা হবে। কি কি কাজ? কোনো ব্যক্তির স্থাবর সম্পত্তি, সম্পত্তিটা হতে হবে স্থাবর। সরি, কোনো ব্যক্তির অস্থাবর সম্পত্তি মানে সম্পত্তিটা হবে অস্থাবর বা মুভেবল প্রপার্টি, যেটাকে এক জায়গা থেকে আরেক জায়গায় সরিয়ে নেওয়া যায়, সরানো যায়, হস্তান্তর করা যায় বা স্থানান্তর করা যায়। কোনো ব্যক্তির দখল হতে মানে সম্পত্তিটা অন্যের দখলে থাকবে, অন্য ব্যক্তির কাছে থাকবে, মালিকের বিনা সম্মতিতে। মালিকের বলতে এখানে যার দখলে আছে তার, অথবা প্রকৃত মালিকের হতে পারে। অসাধুভাবে গ্রহণের অভিপ্রায় মানে সেটা নিয়ে নিবে, এবং এই নিয়ে নেওয়াটার কোনো যৌক্তিক কারণ নাই। যেমন আমি একটা প্রোডাক্ট নিলাম একটা দোকান থেকে, তার বিনিময়ে টাকা দিতে পারি, তার মানে আমি ক্রয় করে নিলাম। এটা হচ্ছে অসাধুভাবে গ্রহণ না, এটা যৌক্তিক এবং ন্যায়ভাবেই। কারণ আমি একটা প্রোডাক্ট কিনে নিতে পারি, এটা প্রচলন আছে। একটা প্রপার্টি বিক্রয় করছে, আমি সেটা কিনে নিতে পারি, সেটা সমস্যা নাই। আমি দোকান থেকে একটা পোশাক নিতে পারি, একটা খাবার নিতে পারি, কিন্তু সেটা যদি আমি টাকা না দিয়ে না বলে নিই, অসাধুভাবে নিয়ে যাই, সেক্ষেত্রে অসাধু বলতে এখানে অন্যায়ভাবে মানে অসৎ ভাবে, অসাধু বলতে অসৎ, ডিসঅনেস্টলি স্থানান্তর করা, তার মানে সরিয়ে নেওয়া। এই পাঁচটা বিষয় চুরির মধ্যে, পাঁচটি উপাদান আছে। এই পাঁচটা বিষয় যদি ম্যাচ করে সেটাকে চুরি বলা হবে। এখানে সংজ্ঞাটা কি বলছে? যদি কোনো ব্যক্তি কোনো অস্থাবর সম্পত্তি, যদি কোনো ব্যক্তি, তার মানে কোনো ব্যক্তি বলতে এখানে যে অপরাধী সে, তার মানে চুরিটা কোনো ব্যক্তি তো করবে, এক বা একাধিক ব্যক্তি করবে। কোনো অস্থাবর সম্পত্তি, তাহলে সম্পত্তিটা অস্থাবর হবে। স্থাবর সম্পত্তি যেমন কোনো ভবন, তারপরে কোনো পুকুর, কোনো গাছ যেটা মাটির সাথে লেগে আছে, এই বিষয়গুলো কি করা যায় না, চুরি করা যায় না, কারণ সেগুলো তার সরানো যাবে না। তাই কোনো ব্যক্তির দখল হতে তার সম্মতি ব্যতীত অসাধুভাবে গ্রহণের অভিপ্রায়ে স্থানান্তর করে, তবে সে ব্যক্তি চুরি করেছে বলে গণ্য হবে। নিচে যে উপাদানগুলো দেওয়া আছে সেগুলোকেই সেন্টেন্সে দেওয়া আছে সেখানে, আর এই সেন্টেন্সকে ভেঙে উপাদানগুলো সৃষ্টি করা হয়েছে। শুধুমাত্র অস্থাবর সম্পত্তি চুরির বিষয়বস্তু হতে পারে,
অর্থাৎ চুরি শুধুমাত্র অস্থাবর সম্পত্তির সাথে সম্পর্কিত, স্থাবর সম্পত্তি চুরি করা যায় না। চুরির ক্ষেত্রে অপরাধী নিজে সম্পত্তি নিয়ে যায়, অপরাধী নিজেই সম্পত্তি নিয়ে যায়। এবার আমি আপনাদের সবার উদ্দেশ্যে প্রশ্ন করব, আপনারা যারা উত্তর দিতে চাইবেন তারা দেখবেন যে নিচে রিয়াকশন বলে বাটন আছে, তার মধ্যে রেজ হ্যান্ড বলে অপশন আছে। যারা, যেমন এখন লাইনে আছেন বাসেত ভাই, কিন্তু অন্যরা কেউ যদি লাইনে আসতে চান, কোনো প্রশ্ন করতে চান, দেখবেন নিচে রিয়াকশন বাটন আছে। নিচে রিয়াক্ট বা রিয়াকশন বাটন আছে, সেখানে টাচ করলে তার মধ্যে আপনি পাবেন রেজ হ্যান্ড অপশন। সেই রেজ হ্যান্ডে টাচ করলে আমি বুঝতে পারবো কেউ একজন হাত তো উত্তোলন করেছেন, তিনি কথা বলতে চাচ্ছেন। তা আমি এখন প্রশ্ন করব সবার উদ্দেশ্যে। চুরি একটা হচ্ছে গোপন, মানে অগোচরে, কাউকে না জানতে দিয়ে গোপনে কারো কোনো কিছু নিয়ে চলে গেলাম, এটা হচ্ছে চুরি, আমরা সাধারণত জানি। কিন্তু প্রকাশ্যে যার সম্পত্তি আমি নিয়ে যাচ্ছি তাকে দেখিয়ে কি চুরি করা যায় কিনা? আমার প্রশ্ন বাসেত ভাই বুঝতে পেরেছেন? প্রকাশ্যে কোনো চুরি করা যায় কিনা? আমি যার সম্পত্তি নিয়ে যাচ্ছি তার সামনাসামনি তাকে দেখিয়েই নিয়ে যাব, সেটা কি চুরি হবে কিনা? এটা প্রশ্ন করছি আমি। রেজাউল করিম ভাই লাইনে আসতে পারেন, আমি লাইনে আসার সুযোগ দিচ্ছি। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, ভাই বলেন। প্রকাশ্যে তো চুরি করা যাবে না, যখন বলপূর্বক আদায় বা দস্যুতা বা ডাকাতি হতে পারে। আমি চুরি ব্যাখ্যা শুধু চাচ্ছি গোপনেই না। হতে হবে। না, হ্যাঁ। আমি এই মুহূর্তে ব্যাখ্যা চাচ্ছি না, শুধুমাত্র উত্তর চাচ্ছি যে প্রকাশ্যে চুরি করা যাবে কিনা। না না, চুরি হবে না। প্রকাশ্যে চুরি করা যাবে না, আর কেউ কিছু বলবেন? আচ্ছা, আমি এখানে উইন্ডোজ 10 বলে একজন ঢুকেছেন, এখন ওনাকে তো আমি, আচ্ছা ওনাকে লাইনে নিয়ে নিই। আপনি উইন্ডোজ 10 যিনি আছেন তিনি কথা, না, উনি কথা বলার জন্য লাইন অন করতে পারবেন, সুযোগ দিলাম। তারপরে সিনথিয়া আহমেদ, তার মানে আওলাদ সাহেব। আওলাদ সাহেব লাইনে আসেন। সিনথিয়া আহমেদ নামে যিনি আছেন, ওনাকে লাইন আসার সুযোগ দিয়েছে। স্যার আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, আওলাদ সাহেব কথা বলেন। স্যার আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, স্যার আওলাদ আসসালামু সাহেব আলাইকুম। কথা বলেন। হ্যাঁ, ফুলদানি ওয়ালাইকুম এনে আসসালাম। স্যার হ্যাঁ চুরি তো বলেন। স্যার, স্যার চুরি তো সাধারণত সম্মতিতে মানে সম্মতি ছাড়া হয়, সম্মতিতে তো হয় না, কাজে আমি গোপনেই করতে সহমত। হয়। হ্যাঁ, আমি বলছি প্রকাশ্যে চুরি করা যাবে কিনা। মনে করেন আপনার হাতে একটা মোবাইল ফোন আছে, জি স্যার। আপনার হাতে একটা মোবাইল ফোন আছে, হ্যাঁ। আপনি জার্ন যা মানে জার্নি করছেন বাসে অথবা ট্রেনে, আপনার হাত থেকে একজন মোবাইল ফোনটা নিয়ে চলে গেল, এবং আপনি দেখতে পেলেন যে আমার হাত থেকে একজন ব্যক্তি মোবাইল ফোনটা নিয়ে গেল, তার চেহারাও দেখতে পেলেন, এটা কি চুরি বলা যাবে কিনা? হ্যাঁ স্যার, এটা তো এক্সপ্রেশন হয়ে গেল স্যার, চিন্তার মতো অনেকটা। হ্যাঁ, এই যে ছিনতাই যে শব্দটা আসলো, এই জি ছিনতাই স্যার। শব্দ পেনাল কোডে নাই। হ্যাঁ, ছিনতাই বলে কোনো অপরাধ পেনাল কোডে নাই। তাহলে ছিনতাইটা অন্য নামে পেনাল কোডের মধ্যে আছে, তাই তো? ছিনতাই জি করা তো স্যার। অবশ্যই অপরাধ, পেনাল কোডে সেটা অপরাধ। আছে কিন্তু অন্য নামে আছে। তো হ্যাঁ। আপনি, আরেকটা উদাহরণ দিই, এখানে একজন মহিলাকে নিয়ে নিই। আচ্ছা, রুনু ফাপু আবার লাইন আসবেন। জি স্যার। হ্যাঁ, মনে করেন আপনি রাস্তায় দাঁড়িয়ে আছেন, উদাহরণ দিচ্ছি, কল্পনা করবেন, সতর্ক থাকবেন জি যেন এই ঘটনা না ঘটে, আমি উদাহরণ দিই। মনে করেন রাস্তায় দাঁড়িয়ে আছেন, আহ, মহিলাদের এরকম হয় না যে গলায় স্বর্ণের কোনো কিছু আছে, চেন আছে, বা হাতে ফোন আছে, বা একটা ভ্যানিটি ব্যাগ আছে, সাইড ব্যাগ জি আছে। তো এই যেটাকে ছিনতাই আমরা বলি, দুইজন জি মোটরসাইকেল করে আসলো, একজন পিছনে বসে আছে, মহিলার গলার চেনটা টান দিয়ে নিয়ে চলে গেল। জি এটাকে আমরা সাধারণত ছিনতাই, যে আমার চেন জি ছিনতাই করে নিয়ে চলে গেছে, তাই না? জি তো এটাকে চুরি বলা যাবে কিনা? স্যার, যেহেতু প্যানেল কোর্টে হচ্ছে যে আহ, চুরি নিয়ে আলোচনা হচ্ছে, সেই ক্ষেত্রে আমরা এটাকে চুরি বলতে পারি না, ছিনতাই বলা যাবে, কিন্তু প্যানেল কোর্টে তো ছিনতাই এটা নাই, অপরাধটা হুম, নাই। কিন্তু এটা যদি আমরা হুম, চুরির ক্ষেত্রে বিবেচনা করি, সেই ক্ষেত্রে তো এটা চুরি হবে না, কারণ চুরি তখনই হবে, মানে আমি যদি ব্যাখ্যা না করি স্যার, এটা চুরি হবে না। চুরি হবে না। না। তাহলে কি হবে আপনার দৃষ্টিতে? এটা ছিনতাই, ছিনতাই তো পেনাল করে নাই, অন্য কিছু তো হ্যাঁ, হবে। ছিনতাই।
অন্য কিছু এটা হচ্ছে যে কি বলবো স্যার, বুঝতে পারছি না। আচ্ছা, এবার এবার দুইটা ঘটনা, আওলাদ সাহেব এবং রুনফা খাতুন। আপনারা চিন্তা জি করবেন, আপনাকে একটা ঘটনা বললাম, আওলাদ সাহেবকে আরেকটা ঘটনা বলেছি। এই দুইটা ঘটনা আমরা এই চুরির যে পাঁচটা উপাদান এটার সাথে ম্যাচ করানোর চেষ্টা করছি। মনে করেন হ্যাঁ স্যার, এখানে কোনো একটা একটা হচ্ছে আ- ম্যাচ আম- করবে। আম- হ্যাঁ, আমি শেষ করি। কোনো স্থাবর সম্পত্তি, গলার জি চেন হোক আর হাতের মোবাইল ফোন হোক বা ভ্যানিটি ব্যাগ হোক, জি সেটা তো অস্থাবর সম্পত্তি, তাই তো? জি 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 স্যার। স্যার। আচ্ছা, তাহলে এক নাম্বার ডান। এটা হ্যাঁ এক নম্বরের সাথে ম্যাচ করে। দুই নম্বর হচ্ছে কোনো ব্যক্তির দখল হতে, তার মানে মোবাইল ফোনটা রনুফা আপু অথবা আওলাদ সাহেবের কাছে ছিল, জি স্যার তার জি। দখল থেকে চোর নিয়ে চলে গেছে। দুই নম্বর ম্যাচ হ্যাঁ করে কিনা? জি পরে স্যার। স্যার। ম্যাচ করে। তিন নম্বর পয়েন্ট, মালিকের বিনা সম্মতিতে, সম্মতি মানে আমি ইচ্ছাকৃতভাবে দিয়ে দিলাম। মনে করেন জি আপনার গলায় মালাটা আপনার মেয়েকে আপনি গিফট করে দিলেন, সেটা তো ভিন্ন জিনিস, তাই জি না? কিন্তু আপনি চেন যদি জোর করে ছিনিয়ে নেওয়া যায়, এটা তো আপনার, আপনি তো মালিক জি ওই স্বর্ণের চেনের, তা আপনার বিনা অনুমতিতেই তো নিয়ে গেল, জি তাই স্যার। না? তাহলে তিন নম্বর ম্যাচ। ম্যাচ আওলাদ জি সাহেব, আপনার মোবাইল ফোন তো আপনার অনুমতি ছাড়াই নিল, তাই না? জি স্যার, এটা অনুমতি ছাড়াই নিছে স্যার। আচ্ছা, চার নম্বর, অসাধুভাবে গ্রহণের অভিপ্রায়ে। আচ্ছা, ওই মোবাইল ফোন হোক আর স্বর্ণের চেন হোক, সে কি আবার ফেরত দিবে নাকি? না আপনাকে কি স্যার। না স্যার। ইচ্ছাকৃতভাবে এসে আবার ফেরত দিবে? সে তো সাধু ব্যক্তি না, সে তো সৎ ব্যক্তি না। সৎ হলে তো হয়তোবা ফেরত দিয়ে যেত, অসৎ জি হলে নিয়ে যাবে, নিয়ে যা কোথাও বিক্রি করে সে হয়তোবা সেই টাকা দিয়ে কোনো কাজ করবে। তার মানে চার নম্বরও ম্যাচ করে কিনা? জি স্যার। পাঁচ নম্বর এবার দেখি, স্থানান্তর। স্থানান্তর বলতে একটা বস্তু এক জায়গায় ছিল, এখান থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া, আরেক এটাকে জায়গায়। ট্রান্সফার বা স্থানান্তর বলে। তো জি মোবাইল ফোন ছিল হচ্ছে আওলাদ সাহেবের হাতে বা মানি ব্যাগে বা পকেটে, সেখান থেকে এখন চোরের হাতে। আর অনুফাফুর গলার চেনটা গলা থেকে চলে গেছে চোরের হাতে। পাঁচটা পয়েন্ট ম্যাচ করে কিনা আচ্ছা। বলেন? স্যার চুরি, হ্যাঁ জি। তাহলে আজ থেকে জেনে রাখান যে চুরি সেটা প্রকাশ্যে হতে পারে, গোপনেও হতে পারে। জি আপনি স্যার। চোরের চেহারাও দেখতে পারেন, আবার নাও দেখতে পারেন। ঠিক আছে? থ্যাংক ইউ। তা আমরা ঠিক আছে। আমরা কমন সেন্স অনুসারে জানতাম যে চুরি মানে সবসময় গোপনেই হবে। আমরা গোপনে হবে সিনেমা জি। নাটকে দেখে দেখে অভ্যাস, বিশেষ করে চঞ্চল চৌধুরীর নাটকে দেখি, তাই না? জি রাত্রে তেল মাখিয়ে চুরি করতে যায়, তো গোপনে, কারণ ধরা পড়ে গেলে তো খবর আছে। তাহলে আমরা পেনাল কোড অনুসারে চুরিটা প্রকাশ্য হতে পারে, যেটাকে আমরা চিন্তায় বলছি, এটা আসলে কি? চুরি। জোর করে, মানে মোটর সাইকেলে করে এসে দ্রুত নিয়ে চলে যাচ্ছে, এটা ডেফিনেটলি কি একটা চুরি হবে। ঠিক আছে? জি স্যার। স্যার জি হ্যাঁ, এটার সাথে মানে আমাদের যে পাঁচটি শর্ত কিংবা উপাদান আছে, এটার সাথে হুম। রিসেন্টলি আমি গত মাসে ঢাকায় ছিলাম একটা প্রোগ্রামে। তো হ্যাঁ। আমি আর আসার পথে রিক্সায় আসতেছি, মানে ওই হুম। জায়গাতে কান থেকে মানে এইরকম একজন মানে যারা ছিনতাই করে এই কাজের সাথে যুক্ত, তারা কান থেকে মানে স্বর্ণের জিনিসটা, মানে আমাদের কান থেকে স্বর্ণের জিনিসটা নিয়ে চলে আসছে, মানে রিসেন্টলি কার গত কার মাসে। সেটা ভিকটিম কে এটা ছিল, এটা কার কান থেকে? এটা হচ্ছে যে মানে আমার এক কলিগ, আমরা দুইজনে একই রিক্সায় তো আসতেছিলাম। দেখেন, তো আমার দেখেন, কলিগের আপনার কান উদাহরণ থেকে দিলাম, পড়ছে। আপনার কলিগের সাথে হয়ে গেছে এই ঘটনা। জি স্যার। তো আপনার সাথে যেন না হয় সতর্ক থাকবেন, ঢাকা শহরে বা অন্য কোথাও। জি আর বাইরে, বাইরে যদি বিশেষ কাজে গেলে হয়তোবা স্বর্ণের জিনিস পরিধান না করাই ভালো, তাই না? জি স্যার। না হলে বড় বিপদ হতে পারে। তো এখানে একটু পার্থক্য আছে, ছিনতাই কিন্তু চুরি হয়, আবার ছিনতাইয়ের মধ্যে দস্যুতাও থাকতে পারে, আবার ছিনতাইয়ের মধ্যে কি থাকতে পারে, আপনার ডাকাতিও থাকতে পারে। তো আমরা এর পরে যখন সেগুলো দেখবো তখন বুঝতে পারবো। ঠিক আছে? আপাতত জেনে রাখেন যে চুরি প্রকাশ্যে হতে পারে, গোপনেও হতে পারে, এটা কোথাও লিখে রাখেন। যদি নোট পেয়ে থাকেন তাহলে এখানেও এই অনেক ফাঁকা জায়গা আছে, ভিন্ন কালি দিয়ে লিখে রাখেন যে চুরি প্রকাশ্যে হতে পারে, গোপনেও হতে পারে। খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। এরপরে আমরা এক্সপ্লেনেশন বা ব্যাখ্যায় যাই। বলা হচ্ছে ব্যাখ্যা একে, ব্যাখ্যা এক, ভূমির সাথে সংযুক্ত থাকা অস্থাবর কোনো বস্তু অস্থাবর সম্পত্তি নয়। আবার বলছি, ভূমির সাথে সংযুক্ত থাকা অবস্থায় কোনো বস্তু অস্থাবর সম্পত্তি নয়, মানে কোনো গাছ বা কোনো ভবন, বিল্ডিং,
বা মনে করেন বিদ্যুতের পোল থাকে না, খুঁটি, হুম। সেগুলো ভূমির সাথে সংযুক্ত থাকে, তো ভূমির সাথে সংযুক্ত থাকে গাছ, পোল বা কোনো কিছু ভূমির সাথে লাগানো আছে, সেটাকে আমরা অস্থাবর সম্পত্তি বলতে পারবো না, কারণ সেটা তো সরিয়ে নিয়ে যাওয়া যাচ্ছে না। যতক্ষণ সেটা ভূমির সাথে অ্যাটাচ থাকছে ততক্ষণ। তথা চুরির বিষয়বস্তু নয়, অর্থাৎ কোনো গাছ চুরি করা যাবে না, কিন্তু ভূমি থেকে বিচ্ছিন্ন করার সঙ্গে সঙ্গে তা চুরির বিষয়বস্তুতে পরিণত হবে। তার মানে গাছ এটা চুরি করা যাবে না, কিন্তু যা গাছ যখন আমরা কেটে ফেলবো, কাটার সঙ্গে সঙ্গে সেটা চুরির স্থাবর থেকে বিষয়গত পরিণত হবে। অস্থাবর সম্পত্তিতে পরিণত হবে, তার মানে সেটা চুরি করা যাবে। তার মানে গাছ কাটা, কাটা শব্দটা যদি বলি তাহলে সেটা চুরিযোগ্য বা চুরি করা যাবে বা সেটা চুরি হয়ে যাবে। কেউ যদি অন্যের ভূমিতে যে জি স্যার। তার অনুমতি ছাড়া একটা গাছ কেটে ফেলে এবং তার উদ্দেশ্য থাকে সেটা নিয়ে চলে যাবে মালিকের অনুমতি ছাড়া, তাহলে সে গাছটা চুরি করেছে মর্মে গণ্য হবে। বুঝতে পারলেন? জি এবার স্যার। এবার দেখেন ব্যাখ্যা 2। কোনো বস্তুকে ভূমি থেকে বিচ্ছিন্ন করার মাধ্যমে স্থানান্তর করলে তা চুরি হতে পারে। একটু আগে যেটা বললাম, গাছ বিচ্ছিন্ন করছি ভূমি থেকে, তাহলেই সেটা চুরি হয়ে যাবে। ব্যাখ্যা 3, কোনো ব্যক্তি যদি কোনো বস্তুকে স্থানান্তর করতে কোনো প্রতিবন্ধক অপসারণ করে, তবে এর মাধ্যমে মূলত বস্তুটিকে স্থানান্তর করা হয়েছে মর্মে গণ্য হবে। উদাহরণ দিই, মনে করেন যে নদীতে নৌকা আছে এবং এই নৌকাটা পাড়ে অ্যাঙ্কর করা আছে, মানে নোঙর করা আছে, কোনো খুঁটির সাথে দড়ি দিয়ে বাঁধা আছে। এখন যে চোর, তার উদ্দেশ্য সে নৌকাটা চুরি করবে, কিন্তু এই জায়গা থেকে চুরি করবে না, নদীতে স্রোত আছে, সে দড়িটা যদি খুলে দেয় বা কেটে দেয়, তাহলে নৌকাটা স্রোতের টানে ভেসে চলে যাবে কিনা? জি স্যার। নৌকাটা ভেসে চলে যাবে কিনা, চলে যাবে স্যার। কেউ উত্তর দেন। চলে যাবে। তার মানে ওই যে বেঁধে রাখা জি, ছিল এক জায়গায় ছিল, চলে যাবে। দড়িটা কেটে দিয়ে প্রতিবন্ধকতা অপসারণ করলো, রিমুভ দা অবস্টাকল, তাহলে নৌকাটা চলে গেল, 1 কিলোমিটার পরে সে ওখান থেকে নিয়ে চলে গেল, তাহলে এটাও কি হবে? চুরি জি হবে। স্যার। মনে করেন একটা গরু বাধাই জি করা স্যার, এটা আছে, চুরি হবে। একটা গরু ছাগল বাধাই করা আছে, এখন সেটাও যদি সে খুলে দেয় এবং গরু এমনিতেই ধীরে ধীরে চলে যাচ্ছে, এমনিতেই ধীরে ধীরে চলে যাচ্ছে, এসে একটু দূরে যায় সে গরুটা নিয়ে চলে গেল, সেটা কি হবে? চুরি হবে এই ব্যাখ্যা চুরি অনুসারে। হবে। আবার মনে করেন একটা আহ, কার কার গাড়ি, মনে করেন 4 চাকার গাড়ি, মনে করেন যে এক জায়গায় কি করা আছে, পার্কিং করা আছে। এখন ঢালু জায়গা, হয়তোবা পিছনে কোনো ইট দিয়ে চাকার নিচে ইট দেওয়া আছে যেন গাড়িটা গড়ে যেতে না পারে। এখন কোনো ব্যক্তি যদি ওই চাকার ইটটা সরিয়ে দেয়, তাহলে গাড়ি ধীরে ধীরে গড়ে একটু দূরে যাবে, তখন সে গাড়িটা যদি নিয়ে চলে যায়, তাহলে সেটা কি হবে? চুরি হবে। যদিও চুরি সে হবে। ইট সরিয়েছিল, যদিও সে ইট সরিয়েছিল প্রথমত, ওই কার গাড়িটা সরায়নি, কিন্তু পরে যদি সে নিয়ে যায় এবং তার উদ্দেশ্য যদি থাকে যে এই ইটটা সরিয়ে দিব, কার গাড়িটা একটু দূরে যাবে, তারপর নিয়ে যাব, ইট সরানোর সাথে সাথেই যখন কার গাড়িটা চলতে শুরু করলো, গড়তে শুরু করলো, তখনই সেটা চুরি মর্মে গণ্য হবে, যদিও সে পরবর্তীতে কার নিয়ে যেতে পারুক আর না পারুক। বোঝা যাচ্ছে? জি স্যার। তারপরে গোলাকার যদি অন্য কোনো বস্তুর কথা বলি, যেমন কোনো ড্রাম বা অন্য কোনো কিছু যে হয়তো বা ঠেকে দেওয়া আছে, সেটাকে যদি গড়তে দেওয়া হয়, দূরে সরে গেল, সেটা নিয়ে চলে যাবে, তো যেই মুহূর্তে মুভ করতে শুরু করলো, ওই মুহূর্তে সেটা চুরি বলে গণ্য হবে। মনে করেন যে একটা ছাগল রাস্তায় ঘাস খেয়ে বেড়াচ্ছে, রাস্তার পাশে কোনো ভূমিতে। এখন এই ছাগলকে পাতার লোভ দেখে একটু দূর থেকে যদি পাতা দেখানো হয়, বিশেষ করে কাঁঠালের পাতা খেতে পছন্দ করে, এখন ওই কাঁঠালের পাতার লোভে যদি ছাগলটা তার পিছু পিছু চলতে শুরু করে, যদিও চোর যদি দাবি করে আমি তো তার গায়ে হাত দিইনি, ছাগলটা ধরে নিয়ে যাইনি বা তার দড়ি ধরে টানি নাই, আমার কাছে পাতা ছিল, আমার পাতা দেখে সে নিজে নিজে আমার পিছু পিছু চলে আসছে, তো তার যদি উদ্দেশ্য থাকে যে হ্যাঁ, আমার পিছু পিছু তা ইন্টেনশনালি ইচ্ছাকৃত ভাবে যদি এই কাজটি করে, তাহলে এই যে যতক্ষণ ছাগল, যে মুহূর্তে ছাগল তার দিকে চলতে শুরু করলো, ওই মুহূর্তে সেটা চুরি বলে গণ্য হবে, যদিও ছাগলের গায়ে টাচই করেনি। তাহলে বুঝতে পারছেন বিষয়গুলো? জি স্যার। জি জি। ব্যাখ্যা 4, কোনো ব্যক্তি যদি কোনো বস্তুকে স্থানান্তর করতে কোনো জন্তুকে গতিশীল করে, তবে এর মাধ্যমে মূলত বস্তুটিকে স্থানান্তর করা হয়েছে মর্মে গণ্য হবে। মনে করেন আগের
সময়ে গরুর গাড়ি, তারপরে ঘোড়ার গাড়ি, গাধার গাড়ি, এই ধরনের গাড়িতে করে মূল্যবান পণ্য সামগ্রী বহন করা হতো। এখন মনে করেন এক জায়গায় দাঁড়িয়ে আছে কোনো ঘোড়ার গাড়ি বা কোনো গরুর গাড়ি, বা একদিকে চলাফেরা করছে, একদিকে যাচ্ছে, কোনো কারণে যদি সেখানে যে ব্যক্তিটা বসে আছে সে যদি হয়তো বা একটু পিছনে আছে, বা তার পিছু পিছু গাড়িটা যাচ্ছে, বা হয়তো বা এরকম থাকতে পারে যে ঘোড়া বা গরু বা হয়তো বা স্লেজ গাড়ি থাকে, যেটা কুকুর চালিত গাড়ি, যেটাই হোক, কোনো জন্তু চালিত কোনো যদি গাড়ি, এই গাড়ির গতিপথ যদি একদিকে আছে অন্যদিকে যদি সরিয়ে দেয়, এবং তার উদ্দেশ্য থাকে যে এটা রাস্তা দিয়ে যাচ্ছে, আমি জঙ্গলের দিকে দিয়ে দিলাম এটা গাড়িটাকে, যখন জঙ্গলের দিকে চলে যাবে নির্জন জায়গায়, তখন এর ভিতরে যে জিনিসপত্রগুলো আছে গাড়িতে সেগুলো আমি নিয়ে নিব। এরকমের যদি ইন্টেনশন বা ইচ্ছা থাকে তাহলে এটাও কি হবে, চুরি হবে। কারণ এগুলো সবগুলোই যে পাঁচটা উপাদান আমরা একটু আগে দেখলাম, এই পাঁচটা উপাদানের সাথে ম্যাচ করবে, তাই এখন একটা ঘটনা চুরি কিনা এটা বোঝার জন্য আমাদের পাঁচটা উপাদানের সাথে সবসময় ম্যাচ করানোর চেষ্টা করতে হবে, তাই পাঁচটা উপাদান মনে রাখা জরুরি। ব্যাখ্যা 5, চুরির সংজ্ঞায় উল্লেখিত সম্মতি প্রকাশ্য বা অনুমিত হতে পারে, কিংবা উক্ত সম্মতি বস্তুটির দখলকারী বা সম্মতি প্রদানে অধিকারী কোনো প্রকাশ্য বা অনুমিত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত হতে পারে। তা আমরা এই যে অনুমতি দেওয়া বা সম্মতি দেওয়া, ইংরেজি হচ্ছে কনসেন্ট, রাজি আছে কিনা, তো এইটা যে মালিক বা যার দখলে আছে সে প্রকাশ্যও দিতে পারে, আবার কি প্রকাশ্য ছাড়াও দিতে পারে। যেমন মনে করেন আমার বন্ধু যদি আমার কাছে আসে, সে বলল যে দোস্ত তোমার এই বইটা একটু আমি পড়ার জন্য নিয়ে যাব। এখন আমার দিকে তাকালো, আমি তাকে হ্যাঁ না কিছুই বললাম না, সে হয়তোবা বলল যে বন্ধু মানুষ, বই হয়তোবা দিতে চেয়েছে, সে তুলে নিয়ে চলে গেল, তাহলে এটাকে কি বন্ধু বন্ধুর বই চুরি করে নিয়ে গেছে এটা বলা যাবে? কে লাইনে আছেন? যাবে না তো। রেসপন্স করেন। বলা যাবে না, বন্ধু বন্ধুর বই নিয়ে গেছে, হয়তোবা মনে করেছে যে না, হ্যাঁ এটা বলা যাবে না। যে নিয়ে গেছে আবার দিয়ে দিবে, কারণ নিয়ে নেওয়ার তো ইচ্ছা নাই। না স্যার, আবার মনে করেন কিছু বলছেন। না স্যার, এটা তো নিয়ে যাওয়া যাবে না এটা, কারণ বন্ধু তো, হ্যাঁ, বন্ধুর বই তো বন্ধুর বই বন্ধু বন্ধু নিতে পারে। পড়তে পড়তে নিয়ে গেছে, সে তো বলছে যে আমি কিছুদিন পরে দিয়ে দিব, তাহলে আমি হ্যাঁ, প্রকাশ্য অনুমতি দিলাম না? আমি যদি সরাসরি বলি না দেব না, তাহলে সেটা অনুমতি না, কিন্তু আমি মুখে কিছুই বললাম না। আবার একটা কথা আছে না যে নীরবতাই সম্মতির লক্ষণ, সে ধরে নিতে পারে যে হ্যাঁ হ্যাঁ, বন্ধু আমাকে দিয়ে দিল, ব্যস্ততার কারণে হয়তো বা মুখে কথা বলতে পারেনি, হয়তো বা ইশারা করলো ঠিক আছে নিয়ে যাও, তো হ্যাঁ স্যার, এরকম এটাই হতে ধরে পারে। নিবা। হ্যাঁ, আর একটা উদাহরণ দিই, মনে করেন আমার হাতে একটা মোবাইল ফোন, এটা কোনো কারণে যদি নষ্ট হয়ে যায় তাহলে আমাকে টেকনিশিয়ানের কাছে দিতে হবে। টেকনিশিয়ানের কাছে দিলাম, টেকনিশিয়ান বললো ঠিক আছে স্যার, 1 ঘন্টা বা 2 ঘন্টার মধ্যে ঠিক হয়ে যাবে, আপনার কাজ থাকলে সেরে আসেন। এখন এই যে 2 ঘন্টা এই মোবাইল ফোনটা একজনের কাছে দিলাম আমি, তাহলে এই মোবাইল ফোনটার মালিককে আমি, আর যে টেকনিশিয়ান বা মেরামতকারীর কাছে দিলাম সে হচ্ছে তখন এই মোবাইল ফোনটার দখলকারী হবে, তার মানে পজেশন তার কাছে হবে। তাহলে মালিক বা ওনারশিপ আমার, মোবাইল ফোন এখন যার কাছে আছে, ওই যে মেকারের কাছে আছে, যে টেকনিশিয়ান তার কাছে আছে, সে হচ্ছে এটা দখলকারী বা পজেসর। তাহলে ওনারশিপ বা মালিকানা আর দখলকারী বা প্রজেসর, এই দুইটা পার্থক্য বুঝতে পারলেন? জি স্যার, বুঝতে পারবো না। হ্যাঁ, তো এখন যদি ওই মোবাইল ফোনটা ওই দোকান থেকে, যে দোকান আমি মেরামত করতে দিছি সেখান থেকে যদি চুরি হয়ে যায়, তো এখানে তো আমার অনুমতি নেওয়ার এখানে বিষয় না, অনুমতি কার নিতে হবে? ওই দোকানে যে দায়িত্বে আছে, দোকান থেকে। কারণ তার দখলে আছে। এখন ওই মোবাইল ফোনটা সেখান থেকে নিতে হলে তার অনুমতি ছাড়া যদি নেয়, যেহেতু দোকানে আছে, দোকানদারের বা ওই টেকনিশিয়ানের অনুমতি ছাড়া নিয়ে গেলে সেটা চুরি হয়ে যাবে, তাই না? জি স্যার, কারণ তাই। মোবাইল ফোনের মালিক আমি হলেও মোবাইল ফোনের অবস্থান কোথায় এখন? দোকানে। তাই দোকানদার এখন টেম্পোরারি একটা মালিকের কাজ করছে, কারণ এটার হেফাজতকারী এখন সে। কারণ আমার মোবাইল ফোনটা আমি তার জিম্মায় দিলাম, সেটা সে এখন যত্ন করে রাখবে, সেরে আমাকে দিয়ে দিবে। আর সেখান থেকে হারিয়ে গেলে তো আমি তার থেকে ঠিকই আদায় করে নিব, যে আমার মোবাইল ফোন তোমার কাছ থেকে হারিয়েছে, চুরি হয়েছে, এবার তুমি দাও। তাই নয় কি? জি স্যার, তাই। কারণ সে হ্যাঁ, দিতে বাধ্য। এখন সেটাই, তাহলে এখানে কার দখলে আছে এটাও কিন্তু একটা ব্যাপার। এখন এখানে একটা হ্যাঁ, প্রশ্ন করি, নিজের সম্পত্তি নিজে চুরি করা যায় কিনা?
একটু আগে একটা প্রশ্ন করেছিলাম প্রকাশ্যে চুরি করা যায় কিনা, এখন প্রশ্ন করছি নিজের সম্পত্তি নিজে চুরি করা যায় কিনা। মানে মালিক তার অস্থাবর সম্পত্তি চুরি করতে পারে কিনা। মনে করেন আপনার একটা মোবাইল ফোন আছে, আপনার মোবাইল ফোন আপনি চুরি করতে পারবেন কিনা। হ্যাঁ স্যার, এটা কিভাবে হবে স্যার? আমার ফোন আমি নিজে চুরি করবো কিভাবে? আচ্ছা, মনে করেন এই যে আমি এই মোবাইল ফোনটা সারতে দিলাম দোকানে। এখন এই মোবাইল ফোনটা বললো যে ঠিক আছে, এটা সারতে 1,000 টাকা লাগবে, আপনি 1,000 টাকা দিয়ে এই 2 ঘন্টা পরে নিয়ে যান। এখন আমি 2 ঘন্টা পরে দোকানে গেলাম, দোকানে যেয়ে দেখছি যে খুব ব্যস্ত আছে দোকানদার এবং আমার মোবাইল ফোনটা সারা হয়ে গেছে, রেখে দিয়েছে, একটা উপরে রেখে দিয়েছে। এখন আমি তাকে না বলে এই মোবাইল ফোনটা নিয়ে চলে আসলাম, তাকে টাকা দিলাম না, তাহলে আমার মোবাইল ফোন দোকান থেকে যদি আমি নিয়ে চলে আসি, এটা চুরি হবে কিনা বলেন। ঠিক স্যার, তাহলে তো চুরি হবেই, কারণ তার এটা চুরি হবে, পারিশ্রমিক আমি। কারণ আমি আমার মোবাইল ফোনটা বৈধভাবে তাকে দিলাম, তার কাছে যে গেল সে তো আর চুরি করেনি দোকানদার। কিন্তু আমি না, যখন টাকা না দিয়ে তার জিম্মায় আছে মোবাইল ফোন, তার দখলে আছে, সেখান থেকে যদি আমার মোবাইল ফোনটা আমি নিয়ে চলে আসি তাও এটা চুরি হবে। তার মানে নিজের সম্পত্তিও নিজে চুরি করা যায়। চুরি করা যায়। বুঝতে পারলেন বিষয়টা? বুঝতে বুঝতে পারলাম স্যার। পারলেন? হ্যাঁ। তাহলে এই জি চুরি স্যার। বিষয়টা কিন্তু অনেক প্যাঁচানো, চুরি বিষয়টা অনেক প্যাঁচানো। এখানে অসংখ্য উদাহরণ আছে, এই উদাহরণগুলো আপনাদেরকে পড়তে হবে, ইংলিশ বাংলা উভয় দেওয়া আছে। উদাহরণগুলো পড়ে নেবেন, আমি কয়েকটা পড়ে দিচ্ছি। দেখেন, জেড এর সম্মতি ছাড়া, মানে তার ইচ্ছা নাই, না বলে তার দখল হতে অসাধুভাবে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে জেড এর জমিতে এ একটি গাছ কাটে। তাহলে জেড এর সম্মতি নাই এবং তার জমিতে গাছ কেটে ফেলেছে, নিয়ে যাবে। এই ক্ষেত্রে জমি হতে গাছটিকে বিচ্ছিন্ন করার সঙ্গে সঙ্গে এ চুরি সংগঠন করেছে, তার মানে এটা চুরি হবে, গাছ কেটে ফেলেছে তাই। আর গাছ যদি কাটার আগ পর্যন্ত সেটা চুরি হবে না। বোঝা গেল? জি স্যার, বোঝা গেল। এ পকেটে কুকুরের জন্য একটি টোপ বা খাবার রাখে, মনে করেন পকেটে একটা বিস্কিট আছে। এর ফলে জেড এর কুকুর তাকে অনুসরণ করতে শুরু করলো। এখন একটা দামি কুকুর, কিছু কুকুর আছে না যে রাস্তার কুকুর না, সেগুলো মানুষ পোষে, দামি কুকুর, 20,000, 30,000, 1 লাখ, 2 লাখ টাকা দামেরও কুকুর আছে। তো একজনের কুকুর মনে করেন বিস্কিট দেখালো, এখন ওই বিস্কিটের লোভে কুকুরটা তার পিছনে পিছনে চলতে শুরু করলো। যে মুহূর্তে চলতে শুরু করলো সেই মুহূর্তে সেটা চুরি হয়ে গেছে, এটা ধরে নিতে হবে। এটাই আছে, একটু আগে আমরা ব্যাখ্যায় দেখলাম না এগুলো, ব্যাখ্যা অলরেডি আপনাদের বলে দিয়েছি আমি। যদি জেড এর সম্মতি ছাড়া তার দখল হতে অসাধুভাবে নিয়ে যাওয়ার বা যাবার অভিপ্রায়ে, অভিপ্রায় মানে ইচ্ছায়, ইন্টেনশনে এটি করে, মানে ওই যে খাবার দেখে কুকুরকে পিছনে পিছনে আসতে দিল, তবে কুকুরটি তাকে অনুসরণ করা শুরুর সঙ্গে সঙ্গে এ চুরি সংগঠন করেছে মর্মে গণ্য হবে। অর্থাৎ কুকুর যেই মুহূর্তে তার পিছনে পিছনে যাচ্ছে, জাস্ট আমি একটু বিস্কুট দেখালাম, আমার পিছনে পিছনে আসতে শুরু করলো, ওই মুহূর্তে এটা চুরি। ওই কুকুর নিয়ে পালিয়ে যাওয়ার দরকার হবে না, যখনই চলতে শুরু করলো ওই মুহূর্তে চুরি হয়ে গেছে। বুঝতে পেরেছেন? জি স্যার, বুঝতে পেরেছি এখন স্যার। যদি ইচ্ছাকৃত ভাবে না করে, যে আমি বুঝতে পারিনি যে আমার পিছনে পিছনে কুকুর আসছে, তখন সেটা চুরি হবে না। কিন্তু যদি মামলা হয়ে যায়, মামলা থেকে তখন তাকে প্রমাণ করতে হবে যে আমার ইচ্ছা ছিল না চুরির। এ একটি সম্পদের বাক্স বহনকারী একটি ষাঁড় দেখতে পায়, সম্পদ গ্রহণের অসাধু অভিপ্রায়ে এ ষাঁড়টিকে একটি নির্দিষ্ট দিকে পরিচালনা করে। ষাঁড়টি যে মুহূর্তে ভিন্ন দিকে চলতে শুরু করলো ওই মুহূর্তে চুরি হয়ে গেছে। বুঝতে পেরেছেন? এই ধরনের উদাহরণগুলো দেখতে হবে। স্থানান্তর হয়ে গেল আর কি স্যার। হ্যাঁ, দেখেন, এ জেড এর চাকর। আচ্ছা, এই উদাহরণগুলো আমরা পরে পড়বো, কারণ এই উদাহরণের সাথে বলপূর্বক বিশ্বাস ভঙ্গের একটা সম্পর্ক আছে। তাই এই বাকি উদাহরণগুলো আমরা পরে পড়বো, যখন আমরা আরো আজকে আমরা শেষের দিকে পড়বো, বিরতির পরে পড়বো। তো এই উদাহরণগুলো আপনারা যখন বিরতি 10 মিনিটের হবে তখন আপনারা পড়ে নেবেন। হ্যাঁ, আমরা চলে যাই চুরির শাস্তি। তাহলে চুরি কি? চুরির 5টি উপাদান আছে। কত ধারায় চুরির সংজ্ঞা দেওয়া আছে? 378 ধারায়। যদি বলে চুরির সংজ্ঞা কত ধারায়, ডেফিনেশন কত ধারায়? 378 ধারায়। এবার চুরির শাস্তি আছে পরবর্তী এই 4টি ধারায়। 379, চুরির শাস্তি খোলা বা উন্মুক্ত স্থানে, যদি কোনো বাড়ি, দোকান, তাঁবু, কোনো বিমান বা জলযান, এগুলোতে চুরি হয়, তাহলে সেটা খোলা স্থানে চুরি নয়, সেটা আছে 380-তে। আর যদি ওপেন প্লেসে চুরি হয়,
কোনো মাঠে চুরি হলো বা কোনো আহ রেলওয়ে স্টেশনে চুরি হলো বা বাস স্টেশনে চুরি হলো বা রাস্তায় চুরি হলো, এগুলো যদি হয় সেগুলো হচ্ছে 379 ধারায় হবে, মানে বাড়ির বাইরে। তাহলে 3 বছর সশ্রম কারাদণ্ড অথবা বিনাশ্রম অথবা অর্থদণ্ড অথবা কারাদণ্ড হবে, অর্থদণ্ড হবে, অর্থাৎ উভয় দণ্ড। 380 বাসগৃহ, তাঁবু, গুদাম। গুদাম মানে কি? গোডাউন, যেখানে কোনো প্রোডাক্ট স্টোর করে রাখা হয়, স্টোর রুম আর কি। জলযান, জলযান বলতে কোনো শিপ, ফেরি, এগুলো হতে চুরির শাস্তি, তার মানে কোনো যেখানে সম্পদ রাখা আছে এই ধরনের জায়গা, আবদ্ধ জায়গা, তাহলে এই চুরির শাস্তি 3 বছর থেকে বেড়ে 7 বছর হয়ে যাবে। 381 কোনো কেরানি বা চাকর, মানে সার্ভেন্ট কর্তৃক যদি চুরি হয়, মানে মালিকের সম্পদ যদি চুরি করে কোনো চাকর বা সার্ভেন্ট, যেমন কাজের লোক বা কোনো দোকানের কর্মচারী, সেক্ষেত্রে এটাও 7 বছর, কিন্তু সেটা ধারা অ্যাপ্লাই হবে 381। 380 হচ্ছে মানে মালিক এবং চাকর বলে কোনো কিছু নাই। 381 হচ্ছে মালিকের সম্পদ যখন চাকর চুরি করবে তখন। তার মানে কোন ক্ষেত্রে কত ধারা প্রয়োগ হবে, এটা কিন্তু যখন আপনারা অ্যাডভোকেট হবেন, মামলা ফাইলিং করবেন, একটা প্রবলেম আসলো, একজন এসে আপনাকে বলল, ভাই আমার দোকান আছে, আমার দোকানে 2 লাখ টাকার মাল চুরি হয়ে গেছে, আমার সন্দেহ হচ্ছে আমার যে কর্মচারী দুইটা আছে এরা দুইটাই পলাতক, মানে 2 দিন ধরে দোকানে আসছে না, তার মানে এরাই চুরি করেছে মনে হয়, তাহলে 381 ধারা হবে। আর যদি মনে করে যে হ্যাঁ আমার কর্মচারী না অন্য কেউ করেছে, তখন 380 হবে যদি দোকানে চুরি হয়। তাহলে 380 81 আশা করি বোঝা গেল। 382টা কি? চুরিকালে মৃত্যু ঘটানো বা আঘাত দান বা ভয় দেখানোর পূর্ব হ্যাঁ, যেটা আলোচনা করছিলাম, 382 ধারায় বলা হচ্ছে চুরিকালে মানে চুরি করতে যাচ্ছে এ অবস্থায় পূর্ব প্রস্তুতি সহ। কি পূর্ব প্রস্তুতি? চুরিকালে মৃত্যু ঘটানো বা আঘাত দান বা ভয় দেখানো। তার মানে চোরের কাছে হয়তো বা কোনো কি আছে, অস্ত্র আছে, কোনো চাকু রাখছে বা কোনো পিস্তল রাখছে, এই ধরনের কোনো মারাত্মক অস্ত্র রেখেছে, ধারালো বা আগ্নেয়াস্ত্র। আর অথবা তার আশপাশে আরো লোকজন রেখেছে যে ধরা পড়লে হয়তো বা তাকে বাঁচাবে, এবং যে মালিক সে ধরতে আসলে তাকে ভয় দেখাবে, আঘাতের ভয়, মৃত্যুর ভয়, বা তাকে আঘাত করবে, ঘুষি মারবে এরকম। অথবা তার কাছে এমন অস্ত্র আছে যেটা দিয়ে যে মালিক আটকাতে আসবে, তার চুরি যে আটকাতে আসবে তাকে মেরে ফেলবে, এই ধরনের একটা প্ল্যানিং আছে। তো এই ধরনের প্ল্যানিং নিয়ে যদি চুরি করতে যায় তাহলে 382 ধারায় তার সর্বোচ্চ 10 বছরের সাজা হতে পারে, এবং সেটা অবশ্যই সশ্রম। এর আগের সেকশন গুলোতে দেখেন সশ্রম অথবা বিনাশ্রম, সশ্রম অথবা বিনাশ্রম, এখানে সশ্রম ফিক্সড করে দেওয়া হয়েছে, কারণ এই অপরাধটা অনেকটা রবারি বা দস্যুতার সামিল, অর্থদণ্ড। তো এখানে একটু আপনাকে বলে রাখি আপনাদের, যদি চোর ভেতরে চাকু নিয়ে আছে কিন্তু চাকু বের করলো না, তাহলে সেটা চুরি হবে, 382 ধারা হবে। কিন্তু সে যদি চাকু না নিয়ে রাখে তাহলে অন্য ধারায় যাবে। আর চাকু বা অন্য যে প্ল্যানিং আছে আঘাত দান বা ভয় দেখানোর, এগুলো যদি তার পূর্ব প্রস্তুতি আছে কিন্তু এগুলো সে যদি ঘটায়, চুরি করতে গিয়ে কাউকে আঘাত যদি করে, তাহলে সেটা আর চুরি থাকবে না, সেটা দস্যুতা হয়ে যাবে। চুরি করতে গিয়ে কাউকে যদি মেরে ফেলে সেটা দস্যুতা হয়ে যাবে বা ডাকাতি হয়ে যাবে, সেটা অন্য কিছু হয়ে যাবে। তার মানে জাস্ট প্রস্তুতি নিয়েই যদি চুরি করতে যায় তাহলে 382, কিন্তু যে যদি সে অ্যাকশনে নেমে পড়ে, চুরি ছাড়া যদি আঘাত বা ভয় দেখায় এরকম কোনো কিছু করে, তাহলে সেটা আর চুরি থাকবে না, সেটা দস্যুতায় কনভার্ট হয়ে যাবে। এই জায়গাটা বুঝলেন কিনা? আর দেওয়ান সোহেল ভাই লাইনে আসবেন। আচ্ছা, স্বপ্না খাতুন, স্বপ্না আপু লাইনে আসবেন। হ্যাঁ, স্বপ্না আপু ভালো আছেন? আসসালামু আলাইকুম। ভালো আছি, হ্যাঁ, ভালো ওয়ালাইকুম আছেন? আসসালাম। হ্যাঁ, আপনার নোট পেয়েছি, খুব সুন্দর। অফিসে আসছিল আর কি নোট। নোট পেয়েছেন তো? হ্যাঁ হ্যাঁ, খুব ভালো, নোটটা খুব আচ্ছা, সুন্দর হয়েছে। আচ্ছা, আশা করি পাশও হয়ে যাবে ইনশাল্লাহ। তো আল্লাহ যেটা দোয়া করবেন। বোঝাচ্ছিলাম, হ্যাঁ অবশ্যই সবার জন্য দোয়া আছে। 382-তে যেটা বোঝানো হচ্ছে যে চোরের কাছে, হ্যাঁ, জি। চোরের কাছে চাকু বা ভয় দেখানোর জন্য এমন কিছু নিয়ে গেল,
নিজে যদি চুরি করতে যায় 382, কিন্তু সে যদি সেই জিনিসগুলো ব্যবহার করে তাহলে সেটা চুরি থাকবে না, সেটা ডাকাতি হয়ে যাবে। বুঝতে তখন পেরেছেন? ডাকাতি হয়ে যাবে। হ্যাঁ, সেটা ডাকাতি আমরা পড়িনি, এখনই আমরা ডাকাতি পড়বো কিছুক্ষণের মধ্যে। দেওয়ান ভাই, আপনাকে লাইনে আসার সুযোগ দিচ্ছি, আপনি লাইনে না এসে শুধু হাত উত্তোলন করতেই আছেন করতেই আছেন। হ্যাঁ, আপনার মাইক অন করলে হবে। দেওয়ান ভাইকে মাইক অন করার সুযোগ দিয়েছি, আপনি দেখবেন আপনার স্ক্রিনে দেখাচ্ছে মাইক অন করার জন্য রিকোয়েস্ট করছে আপনাকে। তারপরে ওমর খায়ের ভাই, কুমিল্লা থেকে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। বুঝতে পেরেছেন 82 ধারাটা কি বোঝানো হচ্ছে? হ্যাঁ স্যার, বুঝতে পারছি। যে মানে জাস্ট আর প্রিপারেশন থাকবে কিন্তু অ্যাকশনে যেতে পারবে না সে, অ্যাকশনে গেলেই সেটা একসাথে রবারি হয়ে যাবে। দস্যুতা হবে। হ্যাঁ, ওমর খায়ের ভাই আপনি লাইনে আসতে চাচ্ছেন? ওমর খায়ের উদ্দিন আজাদ ভাই, কুমিল্লা থেকে। দেখেন যে আপনার মোবাইল ফোনের নিচে মাইক আইকন আছে বাম দিকে, সেখানে লিখে আছে মিউট। তো মিউট আনমিউট সেখানে টাচ করলে আপনি লাইনে আসতে পারবেন। আচ্ছা, আমরা এগিয়ে যাই। এখানে কিছু উদাহরণ আছে। জেড এর দখলে থাকা সম্পত্তি এ চুরি করেছে। চুরি সংগঠনকালে জেড যদি বাধা প্রদান করে তবে তাকে আঘাত করার অভিপ্রায়, মানে মনে মনে ইচ্ছা আছে, এ তার পোশাকে একটি গুলি ভরা পিস্তল লুকিয়ে রাখে। তাহলে পিস্তল লুকিয়ে রেখেছে, কোথাও কি বলেছে যে পিস্তল বের করে সে গুলি করেছে বা পিস্তল বের করে ভয় দেখিয়েছে? ভয় দেখালে কিন্তু ডাকাতি হয়ে যায়, দস্যুতা হয়ে যায়। তাহলে এ হচ্ছে 382 ধারার অপরাধ করেছে। জাস্ট পকেটে পিস্তল রাখার অপরাধে 382 হয়ে যাবে, কিন্তু সাথে আবার কিন্তু ডাকাতি করতে হবে। যেহেতু এটি একটু অস্ত্র, তাই আর্মস অ্যাক্ট বলে আরেকটা আইন আছে। এই 382 ধারার চুরির অপরাধ প্লাস আর্মস অ্যাক্টেও আলাদা সেকশনে মামলা একটি হতে পারে, কিন্তু দুইটা আইনের কম্বিনেশনে মামলা হবে। পিস্তল রাখাটার জন্য আর্মস অ্যাক্ট আলাদাভাবে হবে এবং 382 যুক্ত হবে পেনাল কোড থেকে। তো আমরা আর্মস অ্যাক্টটা এখন বুঝবো না, আমরা বুঝবো হচ্ছে 382 পেনাল কোড, কারণ আর্মস অ্যাক্ট আমাদের কি নাই, সিলেবাসে নাই। এ জেড এর পকেট মারে, পকেট মারা তো বোঝেন, পিক হুম। জেডস পকেট, মানে ওই যে পকেট থেকে মানি ব্যাগ নিয়ে নেওয়া বা অন্য কিছু নিয়ে নেওয়া, পকেট মেরে দেওয়া। আমি ভাষাটা এটা ইউজ করেছি, ইংরেজি হচ্ছে পিকিং দ্য পকেট বা পিক্স পকেট। উক্ত সময়ে জেড যদি বাধা প্রদান করে বা তাকে পাকড়াও করে, তার মানে বুঝতে পেরে ওকে যদি ধরে ফেলে, তবে তাকে প্রতিরোধ করার জন্য, মানে ওই চোরকে বাঁচানোর জন্য এ তার সাথীদের আশেপাশে মোতায়েন করে রাখে। এ অত্র ধারা অপরাধ করেছে। মানে মনে করেন চোর চুরি করতে গেছে, সাথে আশেপাশে 5-6 জন বন্ধুকে রেখেছে, যদি দোস্ত আমি ধরা পড়ে যাই আমাকে বাঁচাস তোরা। হ্যাঁ, তো এই ধরনের যে আশেপাশে লোকজন মোতায়েন করে রাখা, সেট করে রাখা, এই সেট করে রাখলেও 382 ধারার অপরাধ হবে, কারণ এটা চুরির থেকে একটু বেশি কেসি। আচ্ছা, এরপরে আমরা চুরি নিয়ে কাহিনী শেষ, তবে আমরা উদাহরণ কিছু পড়িনি, সেগুলো আবার চেষ্টা করব ক্লাসের শেষে পড়ার। তবে অন্য আগে অপরাধগুলো পড়ে নিব, কারণ অন্য অপরাধের সাথে চুরির ভালো কানেকশন আছে। বুঝতে পারবেন না এটা চুরি না দস্যুতা না বলপূর্বক গ্রহণ, কারণ ছিনতাই, ছিনতাই কখনো চুরি নামে পরিচিত। ওমর খায়ের উদ্দিন আজাদ ভাই, আপনাকে সর্বশেষবারের মতো বলছি যে আপনার নিচে দেখেন মাইক আঁকানো আছে, সেখানে টাচ করেন, আপনি কথা বলতে পারবেন। আপনি শুধু শুধু হাত উত্তোলন করছেন কিন্তু আপনি লাইনে আসতে পারছেন না, বা আশেপাশে কেউ থাকলে তার হেল্প নেন, কারণ আপনার লাইনে কারণে মিউট। ক্লাসটা ডিলে হয়ে যাচ্ছে। আপনাকে বারবার সুযোগ দিচ্ছি যে মাইকটা অন করেন। নিচে দেখেন মাইক আঁকানো আছে, সেখানে লিখেছে মিউট আনমিউট, সেখানে টাচ করেন। আর না হলে হাত উত্তোলন করা বন্ধ করে দেন, ক্লাসটি এনজয় করেন। ক্লাস শেষে সবাইকে কথা বলার আমি সুযোগ দিয়ে দিই। আর আপনি তো মাইক অন করতে পারছেন না, মাইক অন করার যে সিস্টেম সেটা বুঝিয়ে দিচ্ছি, তাও বুঝতে পারছেন না আপনি। তাহলে আশেপাশে কেউ থাকলে তাকে দিয়ে বুঝিয়ে নেন কিভাবে মাইক অন করতে হবে। 383 বলপূর্বক বা জোরপূর্বক গ্রহণ বা আদায়। তার মানে এটার নাম বলপূর্বক গ্রহণ বা বলপূর্বক জোরপূর্বক আদায়, অথবা বলপূর্বক গ্রহণ জোরপূর্বক আদায়, এরকম হতে পারে। আবারও বলছি, ইংরেজি হচ্ছে এক্সটর্শন, আর বাংলা জোর করে সম্পত্তি আদায় বা জোর করে সম্পত্তি গ্রহণ করে নেওয়া।
বা ছিনিয়ে নেওয়া বা বলপূর্বক আদায় বা জোরপূর্বক আদায় এরকম নানান নামে হতে পারে। তো যেটাই হোক না কেন, একটু চুরির সাথে এটার পার্থক্য আছে। এটাকে আমরা সাধারণত চাঁদাবাজি বলি। প্রয়োজনে নোটের পাশে এই এক্সটর্শনের উপরে লাল কালি দিয়ে লিখে নেন চাঁদাবাজি, বা আপাতত কালো কালারের কালি দিয়ে লিখে নেন যে চাঁদাবাজি। এক্সটর্শনকে মূলত চাঁদাবাজি বলে। দেখেন এখানে ইনডিউস বলে একটা শব্দ আছে, এখানে ফেয়ার বলে একটা শব্দ আছে, ফেয়ার ইনডিউস। বাংলাটা পড়ি। যদি কোনো ব্যক্তি তার অপর কোনো ব্যক্তিকে, যদি কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তিকে মানে একজন আরেকজনকে বা তার আত্মীয়কে অসাধুভাবে ক্ষতির ভয় দেখিয়ে, তার মানে মনে করেন একজন ব্যক্তি যে চাঁদাবাজি করবে, সে যার কাছ থেকে চাঁদা নিবে তাকে হয় ভয় দেখাবে, না হলে বলবে যে আমাকে 1 লক্ষ টাকা দাও, নাহলে তোমাকে মেরে ফেলবো, না হলে তোমার দোকান পুড়িয়ে দেবো, না হলে তোমার পরিবারের কোনো সদস্যের ক্ষতি করব, তোমার ছেলেকে কিডন্যাপ করে তুলে নিয়ে চলে যাব, এই ধরনের ভয় দেখাবে। তার মানে যার কাছ থেকে চাঁদা চাওয়া হচ্ছে তাকে ভয় দেখাবে, না হলে তার পরিবারের ভয় দেখাবে। তাহলে অসাধুভাবে ক্ষতির ভয় দেখিয়ে, এই যে মেরে ফেলবো, তুলে নিয়ে যাব, পুড়িয়ে দিব, এগুলো ক্ষতির ভয় দেখায়। চাঁদাবাজি মানে কি? ভয় সৃষ্টি করে, মনের মধ্যে চাপ সৃষ্টি করা। আমরা এটাকে ব্ল্যাকমেলও বলে থাকি অনেক সময়। আবারও বলে রাখি, পেনাল কোডে ব্ল্যাকমেল বলে কোনো অপরাধ নাই। তো ব্ল্যাকমেলটা এই এক্সটর্শনের মধ্যেই চলে আসে। ভয় দেখিয়ে প্রভাব সৃষ্টির মাধ্যমে কোনো চাঁদা বা কোনো সম্পত্তি প্রদানে বাধ্য করে, কিংবা কোনো মূল্যবান জামানত বা এমন কোনো কিছুতে স্বাক্ষর করতে বাধ্য করে যা পরবর্তীতে একটি মূল্যবান জামানতে পরিণত হতে পারে, তবে সে বলপূর্বক আদায় করেছে মর্মে গণ্য হবে। তাহলে এখানে দেখেন, স্থাবর ও অস্থাবর উভয় প্রকার সম্পত্তি বলপূর্বক আদায়ের বিষয়বস্তু হতে পারে। অর্থাৎ বলপূর্বক আদায় স্থাবর ও অস্থাবর উভয় সম্পত্তি হতে পারে। কাউকে ভয় দেখিয়ে বলা হলো যে তোমার কাছে যা কিছু আছে দিয়ে দাও। যেমন একটু আগে উদাহরণ দিয়েছিলাম, আমি রনুফা খাতুন আপুকে আমি আবার লাইনে নিয়ে নিই। উনি যেহেতু ওই বিষয়টা বুঝতে পেরেছেন, এবার একটু একই ঘটনাকে আমি ভিন্নভাবে উপস্থাপন করার চেষ্টা করব, যে এটা কি হবে, বলপূর্বক আদায়। আচ্ছা, ওনাকে দেখছি না, উনি ক্লাসে নাই মনে হয়। বিরতির পর উনি হয়তোবা ক্লাসে প্রবেশ করেননি। তো যাই হোক, স্বপ্ন আপু লাইনে আছেন তো? হ্যাঁ। হ্যাঁ, স্বপ্ন আপু লাইনে নাই। হ্যাঁ, লাইনে আছেন তো, কথা বলছেন না কেন? আচ্ছা দিদি বলছি, আচ্ছা এটুকু বুঝতে পারছি না, যা পরবর্তীতে একটি মূল্যবান জামানতে পরিণত হতে পারে হ্যাঁ, মনে করেন এর আগে রনুফা আপুর গলার চেন ছিনিয়ে নিলাম উদাহরণ দিয়ে। এবার মনে করেন যে কেউ যদি রাস্তায় এসে বলে যে আপনার কাছে যা কিছু আছে দিয়ে দেন, হ্যাঁ, তো এটা মনে হতে পারে যে ছিনতাই করা। হ্যাঁ, তো এটাও ছিনতাই না, এটা যদি ভয় দেখায় তাহলে সেটা দর্শুতা হয়ে যাবে, বলপূর্বক গ্রহণও হবে না। একটু পার্থক্য আছে, সেটা আমি বুঝিয়ে দিব। মানে তো অস্ত্র দিয়ে? হ্যাঁ, অস্ত্র দিয়ে যখন ভয় দেখাবে তখন সেটা দর্শুতা তখন হয়ে যাবে, রবারি হয়ে যাবে। কারণ এটা জোর করে আদায় হয়ে যাচ্ছে, ঠিক আছে, কিন্তু কাছে থেকে আদায় করছে এবং ভয় দেখাচ্ছে। তার মানে চুরি করতে যে ভয় দেখালে সেটা হয়ে যায় হচ্ছে দস্যুতা। সেটা আমরা একটু পরে আসছি। দেখেন, গ্রহণকারী নিজে সম্পত্তি ছিনিয়ে নেয় না। এর আগে চোর কিন্তু নিজে থেকে সম্পত্তি নিয়ে নেন, কারো মোবাইল ফোন নিয়ে নিচ্ছে, কারো গলার মালা নিয়ে নিচ্ছে, কারো বই চুরি করে নিয়ে নিচ্ছে, বা কোনো কিছু গোপনে বা ওপেন মানে জ্ঞাত সারে বা অজ্ঞাত সারে, গোপনে বা প্রকাশ্যে কোনো কিছু নিয়ে নিয়ে নিচ্ছে। মানে চোর নিজের হাতে তুলে নিয়ে চলে যাবে বা নিজে নিয়ে যাবে, সেটাই হচ্ছে কি চুরি। কিন্তু বলপূর্বক আদায় নিজে নিয়ে যাওয়া হয় না, বরং তাকে দিতে বা সমর্থন করতে বাধ্য করা হয়। বলা হয় যে আমাকে, দোকানে যে বলা হয় আমাকে 1 লক্ষ টাকা দাও, না হলে কিন্তু দোকান পুড়িয়ে দিব, তখন দোকানদার বাধ্য হয়ে কি 1 লক্ষ টাকা তার হাতে তুলে দেয়। তাহলে এই যে নিজে থেকে তুলে দিল মালিক, তাহলে সম্মতিটা কি জোর করে আদায় করা হলো, তাই না? সম্মতি জোর করে আদায় করা হলো না। যেহেতু মালিক নিজে থেকেই টাকা দিয়ে দিচ্ছে, কেন টাকা দিয়ে দিচ্ছে? ভয়ে, ব্ল্যাকমেল করছে, তাকে ভয় দেখাচ্ছে। তার মানে চুরির উপাদানের মধ্যে নাই, চুরিতে হলে সম্মতি থাকে না। আর এখানে ভয়ে সম্মতি দিয়ে দেয়, সে নিজে থেকে সম্পত্তি দিয়ে দিচ্ছে, জোর করে নিচ্ছে না কিন্তু। হ্যাঁ, ছিনিয়ে নিচ্ছে না, মানে ভয় দেখাচ্ছে, জোরপূর্বক আদায়ের একটা চেষ্টা করছে, তখন নিজে থেকে সম্পত্তি দিয়ে দিচ্ছে।
হয়তো বলছে তোমার একটা বাড়ি আছে আমার নামে লিখে দাও, তখন দলিলে কি করছে, সিগনেচার করে দিচ্ছে। অথবা বলছে যে আপাতত টাকা তো নাই, তুমি কি করো 10 লক্ষ টাকার একটা চেক লিখে দাও, তো চেকে স্বাক্ষর করতে বাধ্য করছে। যখনই চেকে স্বাক্ষর করে দিবে তখনই সেটা এক্সটর্শন। অথবা বলা হচ্ছে এখানে 300 টাকার স্ট্যাম্প আছে, স্ট্যাম্পে সই দিয়ে দাও, পরে আমি যা লিখার লিখে নিব, সেটাও কিন্তু এক্সটর্শন। তাহলে ভয় দেখিয়ে বা ব্ল্যাকমেল করে সম্পত্তি আদায়টা হচ্ছে এই এক্সটর্শনের মধ্যে পড়বে। উদাহরণ হিসাবে, জেড যদি এ কে অর্থ প্রদান না করে তবে জেড এর ব্যাপারে মানহানিকর বা কুৎসামূলক লেখা প্রকাশ করবে মনে প্রভাব সৃষ্টি করে। মানে বলে যে তুমি যদি আমাকে 1 লক্ষ টাকা না দাও তাহলে তোমার নামে পেপার পত্রিকায় এমন আমি দুর্নাম রটাবো যে তোমার মান সম্মান আর থাকবে না, তুমি আর সমাজে মুখ দেখাতে পারবে না, এই ভয়ে টাকা দিয়ে দিল। অথবা মনে করেন একটা মেয়ে একটা ছেলের সাথে প্রেমের সম্পর্ক করেছে, মোবাইল ফোনে হয়তোবা তার গোপন কোনো ভিডিও বা ফটো ছেলের কাছে চলে গেছে। এখন তাকে কি করছে, ব্ল্যাকমেল করছে যে তুমি যদি আমাকে 20,000 টাকা না দাও তাহলে তোমার ফটো আমি কি করে দিব, ইন্টারনেটে ছড়িয়ে দিব। এই যদি ভয় দেখায় তাহলে এই ধারার অপরাধ হবে। তার সাথে পর্নোগ্রাফি বলে আরেকটা আইন আছে, সেই ধারার অপরাধ তো হবেই, সাথে এটাও হবে। এ জেড এর নিকট হতে অর্থ গ্রহণ করলো, যদি টাকা নিয়ে নেয় তাহলে এক্সটর্শন হয়ে গেল বা বলপূর্বক আদায় সংগঠন হলো। দেখেন, জেড যদি একটি অঙ্গীকার পত্রে বা চেকে স্বাক্ষর না করে, আগে কিন্তু প্রমিজরি নোট বা অঙ্গীকার পত্র ছিল, তো এখন চেকটা বেশি ব্যবহার হয়, প্রমিজরি নোট কম ব্যবহার হয়। তো আমরা ধরে নিই ব্যাংকের কোনো চেক, ব্যাংকের চেকে স্বাক্ষর করো, না হলে কিন্তু কি করব, শিশুকে অবৈধভাবে আটক করবে, মানে তোমার শিশুকে নিয়ে চলে যাব, মানে কিডন্যাপ করবে এবং আটকে রাখবে, মর্মে হুমকি দিল। এই হুমকিটা ফোনে হতে পারে বা চিঠিতে হতে পারে বা তার লোক মারফত পাঠাতে পারে। তাহলে জেড এ এর জেড এর নিকট হতে একটি অঙ্গীকার পত্রে বা চেকে স্বাক্ষর করে নিল, তার মানে ভয় দেখালো এবং স্বাক্ষর করে দিল, ইচ্ছাকৃতভাবে স্বাক্ষর দিয়ে দিল, ভয়ে যেন সে একটি নির্দিষ্ট অঙ্কের অর্থ পেতে পারে। হয়তো বা 5 লক্ষ টাকা লিখা আছে বা লিখা নেই, ব্ল্যাঙ্ক চেকে স্বাক্ষর নিচ্ছে, তাহলে এ বলপূর্বক আদায় সংগঠন করলো, মানে অপরাধ করলো। জেড যদি একটি বন্ডে স্বাক্ষর প্রদান না করে তবে জেড এর জমিতে চাষের উদ্দেশ্যে নাঙ্গল বাহিনী পাঠাবে মর্মে হুমকি দেয়। মনে করেন যে পাকা ধান আছে, বলে না পাকা ধানে মই দিয়ে দেওয়া, তো এরকম আমরা জমিতে ফসল আছে, বলছে তুমি যদি আমাকে 2 লক্ষ টাকা না দাও তাহলে তোমার ফসলের জমিতে আমি কি করে দেব, আমার লাঠিয়াল বাহিনী পাঠাই দিয়ে জমি চাষ করে ফেলবো বা মই দিয়ে, মানে তোমার যে ফসল সেটা নষ্ট করে ফেলবো এক কথায়। অথবা কি বললো যে তোমার পুকুর আছে না, হ্যাঁ, পুকুরে মাছ আছে, বিষের বোতল ঢেলে দিব, হ্যাঁ মানে বোতল থেকে বিষ ঢেলে দেবো পুকুরে, তাহলে মাছ মারা যাবে। এই ধরনের অপরাধ, তার মানে ভয়, ভয় দেখে কোনো কিছু আদায় করে নেওয়া, এটাই এক্সটর্শন বা চাঁদাবাজি। ভয় ভয় না দেখালে কি কেউ চাঁদাবাজিতে সফল হতে পারবে? সফল হতে পারবে না। তাই ভয় দেখায় আর ভয়ই তো দিয়ে দেয়। আর বর্তমানে তো এটা খুব চলছে দেশে, খুব দেশের এগুলো তো খুব ভয়াবহ অবস্থা। তাই এখান থেকে দেশের প্রশ্ন প্রধান আসতে পারে, হ্যাঁ এক্সটর্শন থেকে প্রশ্ন আসার সম্ভাবনা আছে, কারণ বর্তমানে দেশে এক্সটর্শন খুব চলছে। ভেরি ভেরি হুমকি দিয়ে ইম্পর্টেন্ট। এ জেড এর নিকট হতে একটি বন্ডে স্বাক্ষর নিল, তাহলে এক্সটর্শন করলো। জেড যদি একটি ফাঁকা কাগজে স্বাক্ষর প্রদান না করে তবে জেড কে আঘাতের ভয় দেখিয়ে এ জেড এর নিকট হতে একটি ফাঁকা কাগজে স্বাক্ষর, ফাঁকা কাগজে স্বাক্ষর নিলেও কি হবে, কারণ ওই কাগজে কোনো কিছু তো লিখে নিতে পারে, তাই না? স্ট্যাম্পে হোক চেকে হোক স্বাক্ষর নিয়েটাও নিয়ে সেটা কোনো কিছু করতে পারে, সে তার বিরুদ্ধে সেটা ব্যবহার করতে পারে, তাহলে এটাও এক্সটর্শন হবে। তাহলে আমরা এখানে এক্সটর্শনের সংজ্ঞা পড়লাম এবং কিছু উদাহরণ পড়লাম। এবার এক্সটর্শন বা বলপূর্বক আদায় করলে সাজাটা কি হবে সেগুলো আমরা দেখবো পরবর্তী ধারায়। তাহলে আমরা চুরির সংজ্ঞা দেখলাম 378, বলপূর্বক আদায়ের সংজ্ঞা দেখলাম 383। এবার 384 সাজা, বলপূর্বক আদায়ের সাজে মানে প্লেন একটা সিম্পল বলপূর্বক আদায় করলে 3 বছর। 385 বলপূর্বক আদায়ের উদ্দেশ্যে ক্ষতির ভীতি প্রদর্শন, মানে ক্ষতি করবে এই যদি ভয় দেখায়, তার মানে হ্যাঁ, ভয়টা যদি এখানে থাকে সেই ক্ষেত্রে 14 বছর, তবে 5 বছরের কম নয়, মানে মিনিমাম 5 বছর, অনেক। ম্যাক্সিমাম 14 বছর। তার মানে এখানে মিনিমামটা উল্লেখ করা আছে। হ্যাঁ, কেউ কিছু বলবেন?
তারপরে 386, মৃত্যু বা গুরুতর আঘাতের ভয়ে অভিভূত করে মানে মানুষকে ভীত সন্ত্রস্ত করে, মানে এমন অবস্থা সৃষ্টি করেছে তাকে মেরে ফেলবে, না হলে এমন আঘাত করবে তার হয়তো বা হাত পা কেটে ফেলবে, বা হয়তো বা গুরুতর আঘাত করবে যে মারা যেতে পারে এরকম। তো বলপূর্বক আদায়, তার মানে এখানে অপরাধটা কি করছে? অপরাধটা হচ্ছে বলপূর্বক আদায়, কিন্তু বলপূর্বক আদায় করার মাধ্যমটা কি? গুরুতর আঘাত বা মৃত্যুর ভয়ে অভিপ্রায় করা, মানে তাকে ভয় দেখানো। কি ভয় দেখানো? তাকে মেরে ফেলবে বা গুরুতর আঘাত করবে। আর 85-তে ভয় দেখাবে কিন্তু ভয়টা হয়তো বা কম, অন্য ভয় দেখানো। তাহলেও এখানে কি 10 বছর। তারপরে 397, বলপূর্বক আদায়ের উদ্দেশ্যে, তার মানে উদ্দেশ্য কি বলপূর্বক আদায়, কিন্তু বলপূর্বক আদায় করতে পারলো না। কি করলো সে? বলপূর্বক আদায় না করলে কি করলো? মৃত্যু বা গুরুতর আঘাতের ভীতি প্রদর্শন করলো। তার মানে বলপূর্বক আদায় করতে যে মৃত্যু বা গুরুতর আঘাতের ভীতি প্রদর্শন করেছে। যদি ভীতি প্রদর্শন করে মানে ভয় অলরেডি দেখাইছে, তার মানে সামনে পিস্তল বা চাকু বের করেছে, তাহলে সাজা হতে পারে সর্বোচ্চ যাবজ্জীবন। আর এখানে সর্বনিম্ন 7 বছর, তার মানে সর্বনিম্নটা উল্লেখ করা আছে দেখবেন, মানে অল্প কিছু সেকশনের মধ্যে সর্বনিম্ন ধারা উল্লেখ করা আছে, তার মধ্যে এখানে আমরা দুইটা দেখলাম, আর অন্যান্য গুলাতে কিন্তু নাই। আর এখানে দেখেন প্লাস অর্থদণ্ড, এখানে প্লাস অর্থদণ্ড। প্লাস অর্থদণ্ড মানে অর্থদণ্ড মাস্ট দিতেই হবে, অর্থদণ্ড প্লাস কারাদণ্ড একসাথে দিবে। এখানে উভয় দণ্ড বা এখানে উভয় দণ্ডই দিতে হবে বারবার, একটার পরিবর্তে আরেকটা দেওয়ার সুযোগ নেই যে আমি শুধু টাকা জরিমানা করলাম বা অর্থদণ্ড দিলাম, কারাদণ্ড দিলাম না। আর যেমন এর উপরে এখানে দেখেন অর্থদণ্ড অথবা উভয় দণ্ড, তার মানে এখানে শুধুমাত্র কারাদণ্ড দেওয়া যাবে, অথবা শুধুমাত্র অর্থদণ্ড দেওয়া যাবে, অথবা অর্থদণ্ড কারাদণ্ড উভয় দেওয়া যাবে। কিন্তু এখানে শুধু কারাদণ্ড দেওয়ার সুযোগ নাই, অর্থদণ্ড সাথে দিতেই হবে। এই কারণে এখানে প্লাস উল্লেখ করা আছে। আমি প্রথম দিকের ক্লাসে বলেছিলাম যে প্লাসের অর্থ কি, এখানে সাইন ল্যাঙ্গুয়েজ ইউজ করা আছে, স বি মানে সশ্রম অথবা বিনাশ্রম। 388, 88, মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ডের দণ্ডনীয় অপরাধের অভিপ্রায়ে অভিপ্রায়ের ভয় দেখিয়ে বলপূর্বক আদায়। যদি বলপূর্বক আদায় করে ফেলে তাহলে 10 বছর। আর এখানে দেখেন 377 ধারায় অস্বাভাবিক যৌনাচার এর অভিযোগের ভয় দেখিয়ে বলপূর্বক আদায়। আমরা 377 ধারে কি পড়লাম? অস্বাভাবিক যৌনাচার মানে এখানে যদি আমরা বলি, এই শব্দটা খুব বেশি প্রচলিত, সমকামিতা, মানে একটা পুরুষ সমকামী, বা মেয়েদের ক্ষেত্রে একটা ইংরেজি ওয়ার্ড আছে লেসবিয়ান শব্দটা ব্যবহার করা হয়। আমরা যেহেতু অ্যাডাল্ট মানুষ এবং অ্যাডভোকেট হব, এই শব্দগুলোর সাথে আমাদের পরিচয় হতে হবে, লজ্জার কিছু নেই। তো একটা ছেলেকে বলছে তুমি যদি এই টাকাটা না দাও তাহলে তুমি যে একজন সমকামী ব্যক্তি এটা সমাজে ছড়িয়ে দিব, এই ভয় দেখাচ্ছে। তো এই ভয় দেখিয়ে যদি এক্সটর্শন বা কোনো কিছু আদায় করে তাহলে যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে, সেটা বলছে। 379, বলপূর্বক আদায়ের উদ্দেশ্যে অপরাধের অভিযোগে ভীতি প্রদর্শন। তার মানে তুমি যদি টাকা না দাও, 2 লক্ষ টাকা না দাও, তাহলে তুমি যে একটা অপরাধ করেছো এটা কিন্তু মানুষকে বলে দিব বা ছড়িয়ে দিব এরকম, বা তোমার নামে নতুন একটা মামলা দিয়ে দেবো। যদি কোনো পুলিশ এসে বলে যে আমাকে 5 লক্ষ টাকা দাও নাহলে তোমার নামে নতুন একটা মাদকের মামলা দিয়ে দিব, তাহলে এই ধারার মধ্যে চলে আসবে অপরাধের অভিযোগের ভীতি, মানে মামলা দিয়ে দিব, মিথ্যা মামলা দিয়ে দিব, তাহলে 3 বছর হবে। এখানে আমি একটু ব্যাখ্যা দিয়েছি 384, 386 ও 388 ধারাগুলোতে সফলভাবে বলপূর্বক আদায় সংঘটিত হয়েছে, তার মানে এখানে বলপূর্বক আদায় সাকসেস হয়েছে। আর অন্য যে সেকশন গুলো আছে সেখানে অপরদিকে 385, 387 ও 379, সরি 89 ধারাগুলোতে বলপূর্বক আদায় সংঘটিত হয়নি, মানে করতে গেছে কিন্তু অ্যাটেম্প টু এক্সটর্শন, বরং বলপূর্বক আদায়ের মাধ্যম হিসেবে কেবলমাত্র ভীতি প্রদর্শিত হয়েছে, মানে প্রস্তুতি পর্যায়ে আছে, মানে এখন এক্সটর্শনটা কার্যকর হয়নি, জাস্ট অ্যাটেম্প বা চেষ্টা করছে। সেক্ষেত্রে এই 3 ধারাতে অপরাধ হবে চেষ্টার জন্য, আর বাকি 3 ধারাতে এক্সটর্শন হয়ে যাওয়ার জন্য। আমি এটা একটু ব্যাখ্যা করে দিয়েছি যেন বোঝার সুবিধার্থে আপনাদের। আমরা 2টা অপরাধ সম্পর্কে জানলাম, সেগুলো সাজা সম্পর্কেও জানলাম, বিভিন্ন পরিস্থিতিতে সাজার পরিমাণ
ভিন্ন হচ্ছে, সেকশনও ভিন্ন হচ্ছে, এটা বুঝতে হবে আমাদের। 390 দর্শুতা বা রবারি সংজ্ঞা। সংজ্ঞায় প্রথমে বলা হচ্ছে, ইন অল রবারি দেয়ার ইজ আইদার থেফট অর এক্সটর্শন। এই ইংরেজি লাইনটা খুব ভালোভাবে মনে রাখতে হবে, কারণ এই ইংরেজি লাইনটা তুলে দিয়ে প্রশ্ন আসতে পারে। আমি প্রশ্ন করতে পারি, মনে করেন যে ইন অল রবারি দেয়ার ইজ আইদার, এতটুকু দেওয়ার পরে দুইটা শূন্য স্থান দিয়ে দিলাম, একটা শূন্য স্থানে দিলাম থেফট, আরেকটা শূন্য স্থানে দিলাম এক্সটর্শন, অপশনে দিয়ে দিলাম থেফট এক্সটর্শন। তার মানে আপনাকে শূন্য স্থান পূরণ করতে হবে, এর ধরনের এমসিকিউ আসতে পারে। তার মানে প্রত্যেক দর্শুতায় হয় চুরি নচেত বলপূর্বক আদায় এর উপাদান থাকবে। তার মানে একটা দর্শুতা হতে হলে সেটা প্রথমে হয় চুরি হতে হবে, না হলে বলপূর্বক আদায় হতে হবে। এটা পড়ার আগে আমি একটু শেষের দিকে যাই। দেখেন এখানে লিখেছি আমি, চুরি প্লাস তাৎক্ষণিক ভয়, যদি চুরির মধ্যে তাৎক্ষণিক ভয় লুকিয়ে থাকে, চুরি প্লাস তাৎক্ষণিক ভয়, চুরির মধ্যে যদি তাৎক্ষণিক ভয় লুকিয়ে থাকে তাহলে সেটা হয়ে যাবে কি, দর্শুতা। তার মানে চুরির ভয়াবহ যে রূপ সেটাই হচ্ছে দর্শুতা। আচ্ছা। এক ভাই বলছে সাউন্ডটা কম মনে হচ্ছে। সাউন্ড ঠিকই আছে, আপনার স্পিকারের সাউন্ডটা বাড়াতে হবে। আমার এখানে সর্বোচ্চ সাউন্ড এবং আমি যথেষ্ট জোরে কথা বলছি। বলপূর্বক আদায় এর সাথে যদি তাৎক্ষণিক ভয় যুক্ত হয় তাহলে আবার দস্যুতা হয়ে যাবে। তার মানে কোনো দস্যুতা হতে হলে সেটা প্রথমে চুরি হতে হবে অথবা বলপূর্বক আদায় হতে হবে, এবং সেটার সাথে তাৎক্ষণিক ভয় বা ভয়াবহ কোনো কিছু যুক্ত হলেই সেটা হয়ে যাবে কি, দস্যুতা। এরপরে আমরা আবার উপরে চলে যাই। দেখেন যখন দস্যুতায় পরিণত হয়, মানে প্রথমে চুরি হলো, চুরি থেকে কিভাবে দস্যুতার সৃষ্টি হয় সেটা একটু বুঝিয়ে দিচ্ছি। এগুলো কিন্তু এমসিকিউ, রিটেন, ভাইভা এবং বাস্তবেও কাজে লাগে। রিটেনে বেশি কাজে লাগে, রিটেনে সরাসরি প্রশ্ন আছে। সরাসরি প্রশ্ন আসে যখন, মানে কখন চুরি দস্যুতায় পরিণত হয়, এভাবে সরাসরি 2 নম্বরের 3 নম্বরের প্রশ্ন আসে। চুরির সময় স্বেচ্ছায় কোনো ব্যক্তির মৃত্যু ঘটানো বা আঘাত প্রদান বা বেআইনি বাধা প্রদান করলে বা উক্ত চেষ্টা করলে সেই চুরিটা কি হয়ে যাবে, বলপূর্বক সেই চুরিটা হয়ে যাবে দস্যুতা। আবার চুরি করার সময় মৃত্যু বা আঘাত বা বেআইনি বাধার তাৎক্ষণিক ভয় দেখালে সেটা হয়ে যাবে চুরি। মনে করেন একজনের কাছে পিস্তল আছে বা চাকু আছে, সে চুরি করতে গেল, তাহলে সে যদি ওই পিস্তল বা চাকু ব্যবহার করা না লাগে, বের করা না লাগে, তাহলে সেটা চুরি হবে 382 ধারায়, আমরা একটু আগে দেখেছি। কিন্তু সে যদি চাকুটা বের করে ফেলে বা পিস্তলটা বের করে ফেলে, তাহলে সেটার 382 ধারা চুরি হবে না, সেটা দস্যুতা হয়ে যাবে। কারণ সে বের করে ফেলেছে, তার মানে চাকু দেখলে বা পিস্তল দেখলে মানুষ ভয় পাবে না? স্বপ্নাপু ভয় পাবেন না রাস্তায় কেউ যদি দেখায় চাকু? ওই এমনিতে ভয় আহ, লাগে। ভয় লাগবে। তো ওই যে ভয় লাগলো, ভয় লাগলেই সেটা কি হয়ে যাবে, দস্যুতা হয়ে যাবে, সেটার চুরি থাকবে না। তাহলে এর আগে যে উদাহরণ দিচ্ছিলাম, যে রনু ফাপা দাঁড়িয়েছিল, তার গলার চেনটা নিয়ে চলে গেল মোটরসাইকেল করে দুইজন এসে। তো একজন মোটরসাইকেল ড্রাইভ করছে এবং একজন পিছনে বসে আছে। তো মোটরসাইকেল দ্রুত গতিতে এসে রনু ফাপার সামনে একটু স্লো করে তার গলার চেনটা ছিনিয়ে নিয়ে চলে গেল। এটা কখনো হবে না, সতর্ক থাকবেন আপু। আপনাকে দিয়ে উদাহরণ দিচ্ছি, কিছু মনে করবেন না। তো এরকম আমার চোখের সামনে একটা ঘটনা ঘটছিল যে বাচ্চার এটা মা আর এটা বাচ্চা আছে। অহরহ হতে, এটা অনেক ঘটে, হ্যাঁ, সিসিটিভি ক্যামেরা দেখা অ্যাক্সিডেন্ট যায়। করে নিয়ে মানে মাকে রোডে ফেলে দিয়েছে। হুম হুম। এই অবস্থা। তো মনে করেন যে যদি দ্রুত গতিতে এসে চেনটা হাতে নিয়ে পালিয়ে চলে যায়, তাহলে তো ভয় দেখালো না, ইনস্ট্যান্ট হয়ে গেল, তখন সেটা চুরি হবে। কিন্তু সেখানে যদি দাঁড়ায় এবং চাকু বের করে, চাকু বের করে বলে যা কিছু আছে দিয়ে দাও বা গলার চেনটা দিয়ে দাও, সেটা তাহলে দিয়ে এই দেবো। যে চাকু, এই যে চাকু যে বের করলো চুরি করার সময়, ছিনতাই করার সময়, তাহলে সেই চুরিটা হয়ে যাবে দস্যুতা। বোঝা গেল? সেটা বলতো। তার মানে তার মানে গলার চেন নেওয়ার সময় যদি ভয় দেখায় তাহলে সেটা দস্যুতা, আর যদি ভয় না দেখায় তাহলে সেটা চুরি থাকবে। মানে দাঁড়ালো, কান দিয়ে নিয়ে চলে গেল, ভয় তো আর দেখালো না। হ্যাঁ, তাহলে সেটা চুরি। তাহলে ভয় দেখালো কি দেখালো না সেটার উপর নির্ভর করে সেটা চুরি হবে না দস্যুতা হবে, সেটা নির্ভর করছে, সামান্য পার্থক্য। এবার বলপূর্বক আদায় যখন দর্শিতায় পরিণত হয়, একটু আগে আমরা বলপূর্বক আদায় বা চাঁদাবাজি কি সেটা বুঝেছি, এবার চাঁদাবাজি কিভাবে দর্শিতায় পরিণত হবে।
যে ব্যক্তিকে ভয় দেখানো হচ্ছে তার নিকটে উপস্থিত থেকে। তার মানে ওই যে মোবাইল ফোনে বা চিঠি দিয়ে আগে ভয় দেখাতো মানুষ, যে ঠিক আছে আমার লোককে পাঠালাম 5 লক্ষ টাকা দিয়ে দিয়েন, না হলে কিন্তু খবর আছে দোকান পুড়িয়ে দেবো, ছেলেকে কিডন্যাপ করে নিয়ে যাবো, না হলে আপনাকে মেরে ফেলবো গুলি করে। এরকম যদি ভয় দেখায় মোবাইল ফোনে, সেটা কি হবে? চাঁদাবাজি বা ওই এক্সটর্শনই থাকবে। কিন্তু ওই ভয়টা যদি সামনাসামনি এসে বলে যে যা কিছু আছে দোকানে ক্যাশ দিয়ে দেন বা 5 লক্ষ টাকা দিয়ে দেন, যদি সামনাসামনি এসে যদি বলে, তাহলে তো ভয় লাগবে। সামনাসামনি এগুলো করলে ভয় লাগবে না? অবশ্যই। তাহলে কেউ যদি চাঁদাবাজি মুখোমুখি এসে করে, দোকানের সামনে চলে আসছে 2-3 জন লোকজন নিয়ে, তাহলে খালি হাতে তো আর করবে না, তাই না? খালি হাতে করবে? কোনো লাঠি অস্ত্র কিছু থাকবে? খালি হাতেও যদি করে, সামনাসামনি এসে 5-6 জন লোক যদি দোকানের সামনে চলে আসে, তাহলে ভয় লাগবে না? যেহেতু ভয় লাগবে, সেখানে যদিও ভয় শব্দটা উল্লেখ নেই, কিন্তু নিকটে থাকা অবস্থায় যদি ভয় দেখাই, এখানে বলাই হচ্ছে ভয় দেখানো হচ্ছে এবং নিকটে থেকে। কিসের ভয়? ব্ল্যাকমেল করা হচ্ছে, টাকা দাও না হলে এই করে ফেলবো, না হলে এই দাও এই করে ফেলবো, তাহলেই সেটা দর্শিত হয়ে যাবে। তাহলে আমরা অনেক সময় টেলিভিশনে বা ফেসবুকে, ইউটিউবে বা টিকটকে যে ভিডিও ফুটেজ গুলা দেখছি, যে চাঁদাবাজি হচ্ছে, এই করছে এই করছে, সেটা অনেক সময় চাঁদাবাজি না হয়ে দর্শিতাও পরিণত হয়ে যাচ্ছে। বলপূর্বক আদায়ের সময় কোনো ব্যক্তিকে বা তার কোনো আত্মীয়কে মৃত্যু বা আঘাত বা বেআইনি বাধার তাৎক্ষণিক ভয় দেখালে, এই যে তাৎক্ষণিক ভয় চলে আসলো, তাহলে সেটা কি হয়ে যাবে? দূষিত হয়ে যাবে। তাহলে যার থেকে টাকা নেবে তাকে ভয় দেখাতে হবে, তা অথবা তার পরিবারের বা আত্মীয় স্বজনের কাউকে ভয় দেখাতে হবে, যার প্রতি তার কি আছে, মায়া আছে, ভালোবাসা আছে। উক্ত ব্যক্তিকে কোনো স্থাবর বা অস্থাবর সম্পত্তি অর্পণে বাধ্য করা। অর্পণ শব্দটার অর্থ কি? অর্পণ শব্দটার অর্থ সঁপে দেওয়া। যেমন মুসলমানদের ক্ষেত্রে যখন বিয়ে হয়, দেখবেন যে বিয়ে কালেমা হয়ে গেল, রেজিস্ট্রি হয়ে গেল, অনুষ্ঠানের পর কনে পক্ষের একজন ব্যক্তি কনের হাতটা বর হাতের উপর দিয়ে দিল এবং মুখে বলল যে এতদিন আমরা এই কনেকে মানুষ করলাম, ধর্মীয় শিক্ষা যতটুকু দেওয়ার দিয়েছি, এবার তোমার সংসারে গেল, এবার এর দায়িত্ব তোমাকে গ্রহণ করতে হবে। তাহলে ওই কনের হাতটা বরের হাতে দিয়ে দেয় না? এরকম ঘটনা দেখছেন আপু? হ্যাঁ, আমাদের তো হয়েছে। হ্যাঁ, আপনাদেরই হয়েছে। তো এটাকে বলে সঁপে দেওয়া। সঁপে দেওয়ার অর্থ কি? তার মানে কনের হাতটা বরের হাতে দিয়ে দেওয়া, তার মানে এই কনেকে ইচ্ছাকৃত ভাবে, মানে সম্মতিতে বরের হাতে সংসার করতে ছেড়ে দেওয়া, তার পরিবারে পাঠিয়ে দেওয়া। এটাকে বলে সঁপে দেওয়া বা অর্পণ করা। তো এই যে চুরির ক্ষেত্রে কিন্তু নিজে সম্পত্তি ছিনিয়ে নিয়ে চলে যায়, কিন্তু বলপূর্বক আদের ক্ষেত্রে কিন্তু নিজে সম্পত্তি ছিনিয়ে নিয়ে যায় না, এর ভয় দেখায় এবং ভয়ে নিজে থেকে দিয়ে দেয়। যেন বলে চাকু বের করলো, যা কিছু আছে দিয়ে দাও, তখন যা কিছু আছে দিয়ে দেয়। কারণ না দিয়ে দিলে চাকু মারতে পারে, আঘাত করতে পারে, স্ট্রাইপ করতে পারে। বুঝতে পারলেন? তো সবকিছু ভয়ের সাথে কানেক্টেড হয়ে আছে। তো এই কনসেপ্টটা বুঝতে পারলে, এবং ছিনতাই থেকে কিভাবে চুরি সৃষ্টি হয়, ছিনতাইটা কিভাবে দর্শিত হয়, ছিনতাইটা কিভাবে বলপূর্বক আদা হয়। আচ্ছা, আরেকটা বলি। পার্থক্য। মনে করেন যে ভয় দেখাচ্ছে নিকটে থেকে, তাহলে তো দর্শিত হয়ে গেল, কিন্তু দূর থেকে যদি ভয় দেখায়, ব্ল্যাকমেল করে, তাহলে কিন্তু বলপূর্বক আদায়। এগুলো কিন্তু বুঝতে পারতে হবে পার্থক্য। ব্যাখ্যা হচ্ছে অপরাধীর অপর ব্যক্তিকে মৃত্যু, অপরাধীর অপর ব্যক্তিকে মৃত্যু, আঘাত বা বেআইনি বাধার প্রদানের তাৎক্ষণিক ভয় দেখানোর জন্য যথেষ্ট নিকটবর্তী হলে সে ঘটনাকে উপস্থিত বলে গণ্য করা হবে। তার মানে যথেষ্ট কাছে থাকতে হবে, দূর থেকে হলে হবে না। আবার যে কাছ থেকে মানে দেখা যাবে এবং ভয়টা বেশি পাবে, সেটা বোঝানো হচ্ছে। এবার উদাহরণ দেখেন। জেড কে জাপটিয়ে ধরে, তার মানে এভাবে আটকে ধরেছে, একজন ব্যক্তি আরেকজন ব্যক্তিকে এভাবে আটকে ধরেছে। হ্যাঁ, শ্রাবন্তী, শ্রাবন্তী আপু, আপনি নিচে মাইক অন করার সুযোগ আছে, দেখেন মাইকটা অন করেন। এখন আপনি কম্পিউটারে দেখছেন না মোবাইল ফোনে দেখছেন জানি না, তবে মাইক অন করার আমি সুযোগ দিচ্ছি, মাইকটা অন করে কথা বলতে পারবেন। অথবা কি বিষয়ে কথা বলতে চাচ্ছেন একটু নোট করে রাখেন, আমি শেষের দিকে সবার মাইক অন করে দিব, তখন কথা বলবেন। তো বলছি জেড কে জাপটিয়ে ধরে, তার মানে এখানে ইংলিশে হচ্ছে এ হোল্ডস জেড ডাউন। তার মানে এভাবে জাপটে ধরে নিচে মাটিতে চেপে ধরেছে। মাটিতে চেপে ধরার পরে জেড এর বিনা সম্মতিতে প্রতারণা বা প্রতারণামূলক ভাবে জেড এর পোশাক হতে এ
অর্থ ও রত্ন ছিনে নেয়, হয়তো পকেটের মধ্যে বা তার পোশাকে কি আছে, টাকা পয়সা আছে বা কোনো স্বর্ণের অলংকার আছে। প্রথমত এ চুরি সংগঠিত করেছে, কারণ জোর করে নিয়ে নিচ্ছে তাই। এবং চুরি সংগঠনের সময় যেহেতু সে জেডকে ইচ্ছাকৃতভাবে অবৈধভাবে বাধা দান বা নিয়ন্ত্রণ করেছে, তো এই যে বাধা দানের কারণে কিন্তু একটা মানুষকে জাপটে ধরলে ভয় পাবে না? ভয় তো পাবে, এবং ভয় পাক আর না পাক বাধা দান করেছে, তার মানে জাপটে ধরে মাটির সাথে চেপে ধরে আছে, তার মানে সে নড়তে পারছে না, বাধা দান করছে এবং তার কাছ থেকে টাকা পয়সা নিয়ে নিয়েছে, তাহলে সেটা প্রথমত চুরি। এবং চুরি থেকে পরবর্তীতে এটা জাপটে ধরার কারণেই সেটা দস্যুতায় পরিণত হয়েছে, অর্থাৎ এটা দস্যুতা হয়েছে। এই উদাহরণটা হুবহু আসে, হয়তোবা জেড এর কাছে ক খ দিয়ে দেয়, কিন্তু হুবহু আসে, এটা দস্যুতা হবে। এটা কি হবে না, বলপূর্বক আদায় বা চুরি হবে না, কারণ সে চেপে ধরে আছে তাই। চোর কখনো চেপে ধরবে না, চোর নিয়ে চলে যাবে। চেপে ধরার সাহস চোরের নাই, কিন্তু ডাকাতের আছে, কারণ সে ডাকাতি করছে তাই। তাহলে চোরের কিন্তু সাহস কম, ডাকাতের সাহস বেশি। এ রাজপথে, রাজপথে মানে মেন রোডে। হ্যাঁ, কি কিছু বলছিলেন? বলছি ডাকাতের সংখ্যা বেশি থাকে। না, এখানে ডাকাতি একজনও করতে পারে, সরি, ডাকাতি পাঁচ, পাঁচ বা তার বেশি, কিন্তু দস্যুতার কথা বলছি। দস্যুতা একজনও হতে পারে, হ্যাঁ। যেমন উপরে উদাহরণগুলো পড়লাম আমরা, একজনই দস্যুতা করছে, তার মানে তাহলে দস্যুতা চুরি করার জন্য দোষটা আর ছিনতাই একজন একজন হলে হয়। একজনও করতে পারে। একটু আগে দস্যুতা আমরা দেখছি একজনই করছে, তাহলে দস্যুতা একজনই করতে পারে। দস্যুতা করার জন্য হয় একজন, দুইজন, তিনজন বা চারজন করতে পারে, কিন্তু চারের অধিক যদি হয়ে যায়, পাঁচজন হয়ে গেলে সেটা ডাকাতি। একটু পরে আসছি আমরা। এ রাজপথে, রাজপথে জেড কে রাজপথ বলতে কি, রোড, মেন রোড বা হাই রোড, ইংলিশে দেখেন হাই রোড আছে। এ যাত্রাপথে জেড কে দেখতে পেয়ে তাকে পিস্তল দেখিয়ে তার অর্থের থলি দাবি করে, তার মানে তার মানিব্যাগ আছে, বলছে, পিস্তল দেখাচ্ছে যে মানিব্যাগ দিয়ে দাও, না হলে গুলি করে দিব। এক্ষেত্রে এ বলপূর্বক আদায় করেছে, তার মানে ভয় দেখাচ্ছে। তার মানে মানিব্যাগ তো যার পকেটে আছে আছে বা যার হাতে আছে তার কাছ থেকে তো ছিনিয়ে নিচ্ছে না, ছিনিয়ে নিলে সেটা চুরি হতো। যেহেতু ছিনিয়ে নিচ্ছে না, ভয় দেখাচ্ছে, তার মানে এটা বলপূর্বক আদায় হচ্ছে প্রথমত। আর যেহেতু সামনাসামনি আছে এবং ভয়, তাৎক্ষণিক ভয় দেখাচ্ছে, তাই সেটা কি হয়ে যাবে, বলপূর্বক আদায় প্রথমত হবে, তারপর সেটা কনভার্ট হয়ে দস্যুতা বা রবারি হয়ে যাবে। উক্ত সময়ে জেডের সম্মুখে উপস্থিত থেকে তাৎক্ষণিক আঘাতের ভীতি প্রদান করাই বলপূর্বক আদায়টি দস্যুতায় পরিণত হয়েছে। এটা বুঝতে পারছেন কিনা বলেন? এটা কিভাবে প্রথমে বলপূর্বক আদায় এবং তারপরে সেটা কিভাবে দস্যুতা হয়ে গেল। আর উপরের উদাহরণে চুরি থেকে বলপূর্বক, চুরি থেকে দস্যুতা, আর নিচেরটা বলপূর্বক আদায় থেকে দস্যুতা। যদি প্রশ্ন আসে এমসিকিউ, তাহলে আপনাদের এই উদাহরণগুলো তুলে দিয়ে এটা কি অপরাধ হয়েছে এভাবে প্রশ্ন আসবে। আর লিখিত প্রশ্ন আসলে এই উদাহরণগুলো আপনাদের কাজে লাগবে, যে কখন চুরি থেকে দস্যুতা হয় তখন এই উদাহরণটা দিতে হবে, উপরের এ নম্বর উদাহরণ। আর কখন বলপূর্বক আদায় দস্যুতায় পরিণত হয় তখন বি উদাহরণটা দিতে হবে আপনাদের রিটেনের ক্ষেত্রে। এ রাজপথে জেড এবং তার শিশুর দেখা পায়, মানে দেখছে একটা শিশু সহ একটা লোক যাচ্ছে, শিশুটিকে হাতে তুলে নিয়ে খাড়া গিরি চূড়া হতে নিচে নিক্ষেপ করা তাৎক্ষণিক ভয় দেখা। অথচ পাহাড়ি এলাকা, দুইটা দুইটা ব্যক্তি যাচ্ছে, একটার কাছে শিশু আছে একটা, তো শিশুটাকে ছিনিয়ে নিয়ে পাহাড় থেকে নিচে ফেলে দেবো বলে ভয় দেখাচ্ছে। একটা শিশুকে পাহাড় থেকে নিচে ফেলে দিতে চাইলে সে মারা যাবে, আঘাতপ্রাপ্ত হবে। তাহলে এই ভয় দেখাচ্ছে, ভয় দিয়ে কি বলছে, তোমার কাছে যা আছে দাও, মানে মানি ব্যাগ দাও, টাকার থলে দাও। তাহলে এই ক্ষেত্রে প্রথমে বলপূর্বক আদায়, পরবর্তীতে সেটা কি, দস্যুতা হয়ে গেল, কারণ শিশুকে ভয় দেখাচ্ছে এবং সামনাসামনি আছে যেহেতু, এটা তাৎক্ষণিক ভীতি, তাই দস্যুতা। আরো একটা উদাহরণ, উদাহরণগুলো আমি রেখেছি, পেনাল কোডে প্রচুর উদাহরণ পড়তে হবে, কারণ উদাহরণে হুবহু চলে আসে। উদাহরণ পড়লেই আপনি অনেকটাই কমন পেয়ে যাবেন। এ জেড এর নিকট হতে এই বলে সম্পত্তি অর্জন করে যে, তোমার শিশু আমার গুন্ডা দলের লোকদের নিকট আছে। তার মানে তোমার শিশুকে কিডন্যাপ করেছি, আমার লোকদের কাছে আছে। এখন কি, যদি তুমি আমাকে 10,000 টাকা না দাও, তবে তোমার শিশুটিকে হত্যা করা হবে। এটি বলপূর্বক আদায় হবে, কিন্তু জেডকে তার শিশুটির তাৎক্ষণিক মৃত্যু ভয় দেখানোর এটি
দস্যুতায় পরিণত হবে। তার মানে যদি এখনই টাকা দিতে হবে এটা যদি বলে তাহলে কি হবে? দস্যুতা। আর যদি ভয় দেখায় যে হ্যাঁ ঠিক আছে তুমি 10 দিন পরে টাকা দাও বা 5 দিনের মধ্যে টাকা দাও, তাহলে সেটা আর কি হবে না, দস্যুতা হবে না, কারণ ইনস্ট্যান্ট থ্রেট পাচ্ছে না। বলছে ঠিক আছে তোমার শিশুকে আদায় কর, আমি রেখেছি, তুমি যদি ক্লাস বোঝা জি যাচ্ছে স্যার। তো ভাই? জি স্যার, বোঝা যাচ্ছে। পেনাল কোড কঠিন মনে হচ্ছে কি? না স্যার, কঠিন না। মূলত ঠিক আছে, হ্যাঁ, সমস্যা নেই স্যার। দেখেন পেনাল কোডের বুঝতে কিন্তু পারলে বই খুব যদি সহজ আছে। মার্কেটে পেনাল কোডের যদি আলাদা বই দেখতে চান, অনেক মোটা মোটা বই আছে কিন্তু, হ্যাঁ। তো সেই জি মোটা জি বই স্যার। থেকেই সেই কথাগুলোকে কমিয়ে আপনাদের জন্য সহজ ভাষায়, এবং শুধু ভাষা সহজ না, যতটুকু এমসিকিউ এর জন্য লাগে সেই জি শব্দগুলোকেই এখানে দেওয়া হয়েছে। এবং আপনারা যেন বুঝতে পারেন, কিছু শব্দ পরিবর্তন করে আসলেও যেন আপনারা উত্তর দিতে পারেন। এইভাবেই এই নোটটাকে রেডি করা হয়েছে। খুবই কম্প্যাক্ট একটা নোট। পেনাল কোডের নোটটাই সবচেয়ে বড়, মানে পেনাল কোডের অংশটুকুই, এবং অন্য অংশটুকুর নোট আরো ছোট। কিন্তু এই নোট থেকেই অনেক কমন আসে। ও আপনার 23 সালে 89টা কমন ছিল, এবার 96টা কমন ছিল আমার নোট থেকে। এবং শেষের দিকে যে আমি মডেল টেস্ট নিয়েছিলাম দুইটা, জি সেখান স্যার। থেকেও 40-এর কাছাকাছি কমন ছিল। তো আশা করি আপনারাও নিরাশ হবেন না, কিন্তু বোঝার চেষ্টা করেন। যেমন জি লাস্টে যে স্যার। এমসিকিউ পরীক্ষাটা ছিল মোটামুটি একটু সহজ ছিল, বিগত 3-4 বছর আগের। 20 সাল, জি 22 সাল, 23 সাল এই তিনটা প্রশ্ন একটু কঠিন ছিল, তারপরে একটু সহজ হয়েছে। আপনাদের সময় যদি আবার কঠিন হয়ে যায়, তো কঠিন হোক সহজ হোক, এই নোট পড়লে পাশ করতে পারবেন, জি স্যার, নিশ্চিত আমাদের থাকেন ইনশাল্লাহ। প্রস্তুতিটা ভালো নিতে কঠিন হইলেও দেওয়া সম্ভব আর কি। হ্যাঁ, যেন কঠিন হলেও 60, 55, 60 পেয়ে পাশ হয়ে যান, আর যদি সহজ হয় 80, 90 পাবেন, সমস্যা কি, তাই না? জি স্যার। আর অ্যাডভোকেট হিসেবে প্র্যাকটিস করতে তো আইন আপনাকে জানতেই হবে। জি তাই প্রস্তুতিটা এমন ভাবে নেন যেন কোর্টেও যে কাজে লাগে আপনার এটা। এবং ভবিষ্যতে আপনি আহ, দেখা যাচ্ছে যে ফাইলিং করতে গিয়েও কোন সেকশনে ফাইলিং করব আমার নোটটা পাশাপাশি রাখলে আপনার কাজে লাগবে। আপনি বই কিনবেন, আরো অনেক কিছু কিনবেন, ঠিক আছে, কিন্তু সহজে খুঁজে পেতে হলে আমার নোটটা আপনার সাইডে সারা জীবন রাখলে আপনার হেল্প হবে আশা করি। জি স্যার। তো আমরা এতক্ষণ তিনটা অপরাধ সম্পর্কে জানলাম: চুরি, বলপূর্বক আদায় বা চাঁদাবাজি, আর দর্ষতা। এবার আমরা দেখব ডাকাতি। মানে জি চুরি বা বলপূর্বক আদায়ের একটু ভয়াবহ রূপ হচ্ছে দর্ষতা, আর দর্ষতার আরো ভয়াবহ রূপটা কি? এই যে ডাকাতি। জি ডাকাতি বা ড্যাকৈটি ইংরেজিতে সংজ্ঞায় কি বলা হচ্ছে? পাঁচ বা ততোধিক ব্যক্তির দর্ষতাই হলো ডাকাতি। তার মানে ডাকাতি আর দর্ষতার মধ্যে আক্ষরিক অর্থে, ঘটনাগত দিক থেকে বা অ্যাকশনের দিক থেকে কোনো পার্থক্য নাই। শুধুমাত্র পার্থক্য হচ্ছে পাঁচ বা তার বেশি অপরাধী থাকবে। এখন এই সংখ্যার দিক অপরাধী, ব্যাপারটা। হ্যাঁ, তো 5 জন সবাই যে ডাকাতি করবে তা না। একজন যদি কাজ করে, বাকি 4 জন যদি তার শুধু সাথে থাকে, মানে সাহায্যকারী বা পার্টনার, তাহলে সেটা কি হয়ে যাবে? ডাকাতি হয়ে যাবে। মানে সাথে থাকলেও ওই ডাকাতির সমান অপরাধী। প্রত্যেক ডাকাতি দস্যুতা, মানে ডাকাতি হতে হলে সেটা অবশ্যই কি হতে হবে? দস্যুতা হতে হবে। কিন্তু প্রত্যেক দস্যুতা ডাকাতি নয়। কেন প্রত্যেক দস্যুতা ডাকাতি নয়? কারণ যদি সংখ্যা একজন হয় তাহলে সেটা দস্যুতা, কিন্তু ডাকাতি নয়। 2 জন হলে, 3 জন হলে, 4 জন হলে সেটা দস্যুতা, ডাকাতি নয়। কিন্তু পাঁচ বা তার বেশি যদি হয়ে যায়, 6, 7, 8, 9, 10, 100, 200, এরকম যদি সংখ্যা বেড়ে যায়, তাহলে সেটা কি হয়ে যাবে? ডাকাতি হয়ে দস্যুতায় যাবে। ডাকাতি হয়ে যাবে। তার মানে শুধু সংখ্যাগত পার্থক্য, আর কোনো পার্থক্য নাই। ডাকাতি ও দস্যুতার মধ্যে অপরাধের সংজ্ঞা ব্যতীত অন্যান্য উপাদান একই। তার মানে ডাকাতি হতে হলে প্রথমে সেটা চুরি হতে হবে, তারপরে সেটা থেকে একটু ভয়াবহ রূপ নিতে হবে, তাৎক্ষণিক ভয় বা বাধা এরকম, তাহলে সেটা দস্যুতা হবে। এবং এই কাজগুলো পাঁচ বা তার বেশি লোক করলে সেটা ডাকাতি। অথবা সেটা প্রথমত বলপূর্বক আদায় বা চাঁদাবাজির লেভেলে হতে হবে, তারপরে সেখান সেখানে তাৎক্ষণিক ভয় বা অন্যান্য ব্ল্যাকমেলের বিষয়বস্তুগুলো থাকবে, ইনস্ট্যান্ট থ্রেট থাকবে। এগুলো যদি 5 জন বা তার বেশি ব্যক্তি করে, সেটা দস্যুতা থেকে ডাকাতি হয়ে যাবে। তার মানে আমরা শুরু করেছিলাম চুরি থেকে, চুরির সাথেও কিন্তু ডাকাতির কানেকশন আছে। কারণ 5 জন ব্যক্তি মিলে যদি চুরি করতে যায় এবং সেটাই যদি ভয়াবহ রূপ ধারণ করে, সেটাই কিন্তু হয়ে যাবে কি? ডাকাতি। ঠিক আছে না? জি স্যার। তার মানে আমরা পড়ছি 17 10 অধ্যায়, 17 অধ্যায়, 17 অধ্যায়ের বেসিক একটা কনসেপ্ট
এই যে চুরি যেটাতে 5টা উপাদান আছে, সেটা যদি আমরা ধরতে পারি তাহলে ধীরে 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 একটু করে এটা ভয়াবহ রূপ নিচ্ছে, সেটাই কখনো দস্যুতা কখনো ডাকাতি হচ্ছে। তাহলে জি চুরিটা যদি ভালোভাবে বুঝতে পারেন তাহলে অন্যান্য অপরাধের মধ্যে পার্থক্য ধরতে পারবেন, তাহলে আপনি আলাদা করতে পারবেন অপরাধগুলোকে। একটা উদাহরণ দিয়ে বলে যে এটা কি অপরাধ, অপশনে থাকে চুরি, বলপূর্বক আদায়, ডাকাতি, অপরাধমূলক বিশ্বাসভঙ্গ, এই ধরনের অপশন থাকে। তখন আমাদের উত্তর করতে হবে। দেখেন, ডাকাতিতে সাহায্যকারীও সমভাবে অপরাধী। যেমন আমরা 34 ধারা পড়েছি যে 2-4 জন মিলে যদি কোনো কাজ করতে যায় তাহলে 34 ধারা যুক্ত হয়ে যায় এবং সবাই অপরাধী হয়, যেটা কমন ইন্টেনশনের কারণে। আবার আমরা দেখেছি 149 ধারায়, সেখানে হচ্ছে জয়েন্ট লাইবিলিটি থাকে, বেআইনি সমাবেশের সদস্য হিসাবে সবার অপরাধ এর দায় সমান, সমভাবে সমভাবে দোষী হবে। তেমনি আমরা ডাকাতির ক্ষেত্রেও তাই দেখছি। তবে এখানে আলাদাভাবে আর 34 ধারা দিতে হয় না। ডাকাতি মানে 34 ধারার এলিমেন্ট এর মধ্যে এমনি থাকবে। কারণ সবাই যারা আছে 10 জন মিলে যদি ডাকাতি করতে যায়, 10 জনেরই তো উদ্দেশ্য আছে যে কোনো সম্পদ লুট করব এবং সেটা ভাগ করে নিব, এটাই তো উদ্দেশ্য। তার মানে 34 ধারাটা এর মধ্যে কি লুকিয়ে আছে, আলাদা করে 34 ধারা দরকার হয় না। দর্শিতার উদ্যোগ বা প্রস্তুতিও দর্শুতা বলে গণ্য হবে। তার মানে প্রিপারেশন যদি নেয় দস্যুতা বা ডাকাতি করার, তাহলে এই প্রিপারেশন নেওয়াটা মানে এখনো মাঠে নামতে পারেনি, কেবল প্রস্তুতি নিচ্ছে, তাও এটা অপরাধ হয়ে যাবে। ডাকাতির উদ্যোগ বা প্রস্তুতিও ডাকাতি বলে গণ্য হবে। তাহলে দস্যুতির প্রিপারেশন, রবারির প্রিপারেশনও রবারির সামিল, আর ডাকাইতির প্রিপারেশন হচ্ছে ডাকাইতির সামিল। এই দুইটা বিষয়টা বুঝবেন। আর এই যে জি উদ্যোগ গ্রহণ করাটাকে আমরা প্রথম ক্লাসে পড়েছিলাম, এটা হচ্ছে ইনচয়েড ক্রাইম, মানে প্রস্তুতি নিয়েছে এখনো কাজ হয়নি, অসম্পূর্ণ অপরাধ, ইনকমপ্লিট ক্রাইম। প্রথম দিকে একটা বিন্যাস বলে একটা চার্ট পড়িয়েছিলাম, সেখানে বাম দিকে ইনচয়েড, ডান দিকে চয়েড ক্রাইম ছিল। সেটা প্রয়োজনে একটু নোটে দেখে নেবেন ক্লাস শেষে। এই সেখানে এটা ইনচয়েড ক্রাইম হিসাবে প্রস্তুতির জন্য অপরাধ হবে। 392 দস্যুতার শাস্তি 10 বছর। আমরা এর আগে দেখবেন যে চুরি, চুরির সংজ্ঞা, চুরির কিছু এক্সপ্লেনেশন বা ব্যাখ্যা ছিল, তারপরে কিছু উদাহরণ ছিল, এবং চুরির ক্ষেত্রে 4টি আমরা সেকশন দেখলাম। সাজা 379, 380, 381 এবং 82। জি বলপূর্বক আদায়ের ক্ষেত্রে সংজ্ঞা, তারপর পরেই সাজার ধারাগুলো দিয়ে দিল। কিন্তু দেখেন যে দস্যুতা এবং ডাকাতির ক্ষেত্রে দস্যুতার সংজ্ঞা দেওয়ার সঙ্গে সঙ্গেই দস্যুতার সাজার সেকশন গুলো কিন্তু এখানে দেওয়া নাই, সাজার সেকশন পরে আছে। তাহলে 391 এবং 391, 390 এবং 391 দস্যুতা এবং ডাকাতির সংজ্ঞা দেওয়ার পরেই দস্যুতার শাস্তি ফেরত আসছে। তার মানে দুইটা সংজ্ঞা দেওয়ার পরে গা শাস্তিতে যাচ্ছে। বিষয়টা কি লক্ষ্য করেছেন? জি এভাবে মনে রাখবেন যে সংজ্ঞার পরেই শুধু সাজার সেকশন থাকবে তা না, এরকমও হতে পারে। এরকমও আছে, এর আগে আমরা পড়েছি হচ্ছে 379 এবং 339 এবং 40-এ বলপূর্বক বাধা এবং বলপূর্বক আটকের ক্ষেত্রে। তিনশো জি উনচল্লিশের সংজ্ঞা, 340-এর সংজ্ঞা ছিল পরের দিকে, ছিল সাজার সেকশন বা পানিশমেন্টের সেকশন। এখানেও কিন্তু একই রকমের ঘটনা ঘটে আছে। এগুলো একটু লক্ষ্য রাখলে পেনাল কোডের সেকশন মনে রাখা সহজ, কারণ অনেক সেকশন জি এই ধরনের একটু লক্ষ্য রাখতে হবে। রাজপথে রাত্রে যদি দস্যুতা করা হয়, হাই রোডে এবং রাতের বেলা, মানে সূর্যাস্তের পরে সূর্যোদয়ের আগ পর্যন্ত, মানে মাগরিবের পর থেকে ভোর যে ফজরের আগ পর্যন্ত, তাহলে এটাকে রাত বলবো আমরা। সন্ধ্যাকেও রাতের মধ্যে এখানে ধরা হবে, ভোরবেলাকেও রাতের মধ্যে ধরা হবে, সূর্য ওঠার আগ পর্যন্ত। তাহলে এটা 10 বছর থেকে 4 বছর বৃদ্ধি পেয়ে 14 বছর হয়ে যাবে। এবং এর সাথে অর্থ, দেখবেন যে প্লাস অর্থদণ্ড কেন দেওয়া হচ্ছে, কারণ ডাকাতি তো অর্থের সাথে কানেকশন। এই অপরাধগুলোই হচ্ছে সম্পদের বিরুদ্ধে অপরাধ। তাই এখানে অর্থটা যেহেতু একটা সম্পদ, তাই এখানে অর্থদণ্ডটা কি এখানে মাস্ট, অবশ্যই দিতেই হবে, এরকম করা আছে। 93 দস্যুতার উদ্যোগ বা প্রচেষ্টা বা প্রস্তুতির শাস্তি, কেউ যদি চেষ্টাই করে তাহলে 7 বছর। 394 দস্যুতাকালে ইচ্ছাকৃতভাবে আঘাত প্রদানের শাস্তি। তার মানে দস্যুতা বা রবারি করতে গেছে, করতে যে আবার মেরেও দিয়েছে, এটা যদি হয় তাহলে যাবজ্জীবন সশ্রম
অনূর্ধ্ব 10 বছর সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড প্লাস অর্থদণ্ড। এই যে 394 এর আশেপাশে 382 ধারা 382 লিখে রাখেন কেন? 382-র সাথে 394-এর সমস্যা তৈরি হবে আপনাদের। কেন? কারণ সেখানে চুরি করতে গিয়ে পিস্তল বা চাকু সাথে নিয়ে গেছে কিন্তু ব্যবহার করেনি। আর এখানে চাকু বা আপনার পিস্তল নিয়ে গেছে কিন্তু ব্যবহারও করেছে এখানে, তার মানে আঘাত করেছে, বা হয়তো বা অন্য কোনো অস্ত্র আছে, বা হাতে কিছু নাই, আপনার শুধু হাত দিয়ে ঘুষি মেরেছে বা লাথি মেরেছে, এরকম করলেও হবে। তার মানে 382-র সাথে 394-এর ঘটনাগত সামান্য মিল আছে, কিন্তু পার্থক্য হচ্ছে কি, ওটা চুরি করতে গিয়ে আর এটা হচ্ছে দর্শুতা করতে গিয়ে। আর চুরি আর দর্শুতার উদ্দেশ্য সম্পত্তি কিন্তু ছিনিয়ে নেওয়া, সম্পত্তি নেওয়া। কিন্তু এখানে একটু ভয়াবহ, আর এখানে ভয়াবহ না। ওখানে ভয় না দেখিয়ে দ্রুত নিয়ে পালিয়ে যাওয়া বা গোপনে নিয়ে যাওয়া। আর এখানে হচ্ছে ওপেন রবারি বা ডাকাতি কি ওপেন হয় না সব সময়? ওপেন জি। করার চেষ্টা করে, কারণ তাদেরকে ভয়, কেউ ভয় পায়। মানে যারা দস্যুতা বা ডাকাতি করে তারা কিন্তু ভয় পায় না, ভয় না পেয়ে ভয় দেখিয়ে নিয়ে নেয়, একটা ত্রাস সৃষ্টি করে। যে এলাকায় দস্যুতা বা ডাকাতি হয় সে এলাকায় কিন্তু ত্রাস সৃষ্টি হয়। এবং যারা ডাকাতি করে 20 জন 30 জন মিলে, তারা কিন্তু এক রাতে একটা গ্রামে ডাকাতি করে না, কয়েকটা গ্রামে বা কয়েকটা বাড়িতে ডাকাতি করে একবারে পার হয়ে যায়, এরকম তাদের সিস্টেম। 395 ডাকাতির শাস্তি, এ যাবৎ ছিল দস্যুতার শাস্তি 94 পর্যন্ত, এবার 95 ডাকাতির শাস্তি শুরু হলো। এগুলো লক্ষ্য রাখবেন। একটু ভিন্ন কালি ব্যবহার করি তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। 394 থেকে 95 ডাকাতির শাস্তি: যাবজ্জীবন সশ্রম, ডাকাতি করতে গেলে যাবজ্জীবন সশ্রম, 10 বছর, অথবা 10 বছর অথবা অর্থদণ্ড। আহ, অবশ্যই অর্থদণ্ড প্লাস অর্থদণ্ড। 96, 96 খুবই গুরুত্বপূর্ণ একটি সেকশন, খুন সহ ডাকাতির শাস্তি। কেউ যদি ডাকাতি করতে যে বাধাপ্রাপ্ত হলো এবং বাড়ির মালিককে খুন করে ফেললো, এই ধরনের উদাহরণ লিখিত পরীক্ষায় অনেক আছে। মনে করেন যে বাড়িতে ডাকাতি করতে গেছে, বাড়ির মালিক বলল যে ঠিক আছে তোমরা ডাকাতি করো, কিন্তু বাড়ির যে মহিলারা আছে তাদের গায়ে হাত দিও না। অনেক ডাকাতি আছে বদমাস, ডাকাতি করে আবার মহিলাদের গায়ে হাত দেয়, তাদের অপদস্থ করে, রেপ করার চেষ্টা করে, বা ধরে নিয়ে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে। তো এগুলো করতে যদি বাড়ির মালিক বাধা দেয় তাহলে মালিককে হয়তো বা গুলি করে মেরে ফেলবে। ডাকাতি করতে গেলে অবশ্যই অস্ত্র থাকে তাদের কাছে। তার মানে ডাকাতি করতে গেলে একটা ভয়াবহ আম, আঘাত, জখম বা মৃত্যুর ঘটনা ঘটার সম্ভাবনা একটা কি ভালোই আছে। তো যদি কেউ খুন করে ফেলে ডাকাতি করতে গিয়ে, মনে করেন 10 জন আছে, 10 জনের মধ্যে একজন খুন করলো, তাহলে ওই যে খুন করলো তার যেমন সাজা হবে, ওই বাকি 9 জনেরও সাজা হবে। এখন একজন যদি পিস্তল বের করে বা বন্দুক বের করে মারার জন্য, এবং আর দুইজন এসে বলল, 10 জনের মধ্যে 2 জন বাঁচানোর চেষ্টা করছে, না ভাই গুলি করার দরকার নাই, এমনি সম্পদ লুট হয়ে গেছে, আমরা বের হয়ে চলে যাই, মারার দরকার নাই। তো ভালো মানুষ হয়েও মানে সে ডাকাত দলে চলে গেছে, সে চাচ্ছে সম্পদ আসুক, কিন্তু মানুষ যেন এখানে না মারা যায়, মানে মার্ডার কেস যেন না হয়। তো এটা যদি হয় যে মানুষ মেরে ফেললো এবং সেখানে 2 জন ব্যক্তি বা একজন ব্যক্তি বাধা দেওয়ার চেষ্টা করলো, যে মানে ডাকাত দলেরই মধ্যে 2 জন আবার দয়ালু মানুষ বের হলো, তারা আবার ডাকাত সর্দারকে বলছে না বস মারার দরকার নাই, চলে যায়। তো এই যে এই 2 জন ব্যক্তিরও কিন্তু এই মৃত্যু সহ ডাকাতির সাজা হবে, কারণ এটা সবার জন্য যৌথ দায় হবে। তাহলে যে যার ইচ্ছা ছিল না মেরে ফেলার, মৃত্যু ঘটানোর, তারও মৃত্যুদণ্ড হতে পারে বা যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড হতে পারে, অথবা 10 বছর এবং সেই সাথে অর্থদণ্ড। এখানে 10 বছরটা যদি দেয় তাও সশ্রম, এর আগেরটাও 10 বছর দিলেও সশ্রম, বিনাশ্রম দেওয়ার সুযোগ নাই। তাহলে সদস্য বা দলের মধ্যে যেই খুন করুক না কেন, সবাই সমভাবে দোষী হবে, মানে সবারই একই সাজা হতে পারে। আচ্ছা, আমরা জানি সমভাবে দোষী হলে কি হয়, হয় 34 ধারা হয়, না হলে 149 ধারা হয়। বলে রাখা ভালো, 396 ধারা দিলে এর সাথে 34 বা 196, 149 ধারা দেওয়ার দরকার নাই। মানে কমন ইনজাংশন, কমন ইন্টেনশন বা কমন অবজেক্ট, যেটাই বলি না কেন, যেটা 34 এবং 149-এ আছে, সেগুলো এর মধ্যে মনে করেন লুকিয়ে আছে। 396 আলাদাভাবে 149 ধারা দেওয়ার দরকার নাই। আশা করি বুঝতে পেরেছেন।
এখন আমি একটা প্রশ্ন করবো এই জায়গায়। এই মুহূর্তে লাইনে তো কেউ নাই। প্রশ্নটা হচ্ছে, 396 ধারায় খুন সহ ডাকাতের শাস্তি দেওয়া আছে। এখন একটা ডাকাত দল 10 জন মিলে যে ডাকাতি করতে গিয়ে দু একজনকে খুন করে ফেললো, সেক্ষেত্রে মামলা হলে আমরা জানি খুনের শাস্তি 302 ধারায় আছে। তাহলে 302 ধারা কি মামলায় আসবে কিনা? আমার প্রশ্ন, মামলা করলে 302 ধারা আসবে কিনা? খুন সহ ডাকাতি করলে আমরা জানি শাস্তি 396 ধারায়, কিন্তু এর সাথে 302 ধারা যুক্ত করতে হবে কি না? কারণ আমরা দেখলাম 302 ধারায় খুনের শাস্তি। আপনারা ওই যে মেসেজ অপশন আছে, চ্যাট অপশন, চ্যাট অপশনেও লিখে পাঠাতে পারেন হ্যাঁ বা না, অথবা হাত উত্তোলন করতে পারেন। হ্যাঁ, শ্রাবন্তী আপু, শ্রাবন্তী আপু, আপনার মাইক অন করে কথা বলার চেষ্টা করবেন যদি সম্ভব হয়। আপনি মাইক তো অন করতে পারছেন না দেখছি, কারো থেকে শিখিয়ে নিতে হবে। তবে আসসালামু হ্যাঁ আলাইকুম শ্রাবণ, স্যার। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। এবার তো সাকসেস হয়েছেন, বুঝতে পেরেছেন তো নাকি? স্যার অনেক কষ্টে। এই যে শিখে গেলেন, এটা একটু নোট করে নেবেন প্রয়োজনে। আচ্ছা, আমার প্রশ্ন হচ্ছে, খুন সহ ডাকাতি করে ফেললো একদল ডাকাত, 10-12 জন আছে। এখন আমরা জি জানি স্যার। যে খুনের খুনের শাস্তি 302 ধারায় আছে। এটা মার্ডার, জি স্যার। ডেফিনেটলি মার্ডার, কারণ ইচ্ছাকৃত ভাবে মেরে ফেলছে। এখন 356, ডাকাতি যেহেতু করতে গেছে 396 ধারা তো আসবেই, এর সাথে 302 ধারা আসবে কি না, হ্যাঁ বা না? প্রশ্ন আমার। স্যার এটা তো না স্যার। আপনি বলছেন না, মানে এটা খুন না। হলেও, মার্ডার হলেও 302 ধারা আসবে না। আচ্ছা, অন্যরা কে কি বলছে শুনি, ব্যাখ্যা পরে নিচ্ছি আপনার থেকে, হয়েছে কিনা উত্তর সেটা পরে বলছি। লাইনে থাকেন, ক্লাসটাকে একটু জি স্যার। ইন্টারেস্টিং করি। আচ্ছা বাসেদ ভাই বলেন, 302 ধারা আসবে কি না? হ্যাঁ স্যার, এখানে অবশ্যই আসবে। যেহেতু মার্ডার 302 হয়েছে, ধারা আসবে। যেহেতু মার্ডারের শাস্তি তো আসবেই 302, তাই না? জি 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 জি, অবশ্যই। এটা হচ্ছে আপনার মার্ডারের যুক্তি। শাস্তি আচ্ছা, আসবে এবং 396 আসবে, দুইটাই। দুইটা আসবে। আচ্ছা, আরেকজন বলছে আসবে না। আচ্ছা, সালমান ভাই বলেন, রৌনক আপু বলেন, অথবা মেসেজ অপশনে গিয়ে বলতে পারেন, যেখানে লেখা আছে চ্যাট, চ্যাট অপশনে গেলে আপনি কোনো কিছু লিখে পাঠাতে পারবেন, আমি দেখতে পাবো, সবাই দেখতে পাবে। রেজল করে মানিক ভাই রেসপন্স করতে হবে, নাহলে সময় চলে যাচ্ছে, অনেক রাত হয়েছে, 11টা 20 বাজে, জি। কিছুক্ষণের মধ্যে ক্লাস শেষ হবে। আচ্ছা, মেসেজ পাঠিয়েছে, বাসাত ভাই বলছে আসবে, মাহবুবুর রহমান ভাই বলছে আসবে, তারপরে আসবে না বলছে হচ্ছে আমার জুনিয়র মিজান, তারপরে নাসরিন আপা বলছে আসবে না। আচ্ছা, তাহলে 3 জন হচ্ছে আসবে না। এবার আচ্ছা, শ্রাবন্তী না শ্রাবণী আপু, হ্যাঁ শ্রাবণী আপু, আপনি বলেন যে কেন আসবে না, আপনার যুক্তি কি? স্যার এখানে তো অলরেডি যে ঘটনাটা ঘটছে, মার্ডার যে হয়েছে স্যার, সেটা জন্য 396 ধারায় যথেষ্ট। হ্যাঁ, এই জন্য এখানে স্যার নতুন করে আর এখানে কিন্তু দুই অ্যাডজাস্টের এখানে দরকার নাই। 396 বিষয়বস্তু কি বা শিরোনাম কি বা হেডিং কি? হেডিং অফ দ্য সেকশন যদি আমরা দেখতে যাই, তাহলে খুন, জি স্যার। এখানে একটা অপরাধের নাম আছে। আর আরেকটু যদি জি দূরে স্যার। যাই, তাহলে আরো একটা অপরাধের নাম আছে, এখানে ডাকাতি। তার মানে এই জি স্যার। সেকশনটা হচ্ছে 2 in 1। এই সেকশনটা কি? জি স্যার। জি স্যার। 2 in 1। এই সেকশনটা হচ্ছে টু ইন একের ওয়ান মানে ভিতরে দুই। একের মধ্যে জি দুই। স্যার। তার মানে এখানে 302 ধারা দরকার হবে না। হ্যালো, কেমন আছো তুমি? জি স্যার। তাহলে Right. আপনারা এটা এটা বোঝেন যে এটা কিন্তু প্রশ্ন আসে, লিখিততে আসে, যে এটা জি উদাহরণ দিয়ে স্যার। বলে কোন কোন ধারায় চার্জ গঠন করা হবে, মানে মামলায় কোন কোন ধারায় চার্জ গঠন করা হবে, শুধুমাত্র 396। কারণ এর মধ্যে খুন সহই বলা আছে, এর মধ্যে 302 ধারা দরকার নাই। ঠিক জি আছে? স্যার। জি স্যার। তার মানে এটা জি এটা একটা মার্ডার, ঠিক আছে, কিন্তু মার্ডারের পেছনের কাহিনী কি? ডাকাতি, ডাকাতি করতে জি গিয়ে স্যার। খুন। তার মানে এটা জাস্ট মার্ডার না। তার মানে এটা হচ্ছে ডাকাইতি উইথ মার্ডার। তার মানে এখানে যদি দুইটা অপরাধকে পাশাপাশি রাখি, তাহলে এখানে মেন অপরাধটি হচ্ছে ডাকাতি, আর অক্সিলারি অপরাধ হচ্ছে খুন।
বা মার্ডার। জি স্যার। মানে জি প্রধান স্যার। অপরাধ হচ্ছে ডাকাতি, আর এবং অপ্রধান বা আপনার এটা কি বলতে পারি যে অ্যাক্টিভ অপরাধ হচ্ছে ডাকাতি, আর প্যাসিভ অপরাধ মানে যেটা করতে চেয়েছিলাম না হয়ে গেছে, ফলশ্রুতিতে হয়ে গেছে। তার মানে ইন্টেনশন বা উদ্দেশ্য ছিল ডাকাতির, কিন্তু ঘটনাক্রমে খুনটা হয়ে গেছে। তাই 396 একটা সেকশনে যথেষ্ট, মনে রাখবেন, হ্যাঁ। জি স্যার। আচ্ছা, আমরা এগিয়ে যাই। ক্লাস ভালো লাগছে আপু? তার ক্লাস খুব ভালো লাগছে, প্রথমবার তো স্যার অনলাইনে, স্যার একটু হ্যাঁ, বুঝতে ঝামেলা হচ্ছে। না প্রথম ক্লাসেই তো আপনি লাইনে চলে আসতে পেরেছেন, এটা তো একটা সাফল্য। অনেকেই লাইনে আসতে পারে না, পুরো বছর শেষ হয়ে যায়। আচ্ছা, জি স্যার। ধারা ধারা 400, সংঘবদ্ধ ডাকাত দলে থাকার শাস্তি। দেখেন, ডাকাত দলে শুধু থাকলেই শাস্তি হবে, ডাকাতি করুক আর না করুক। কেউ যদি বুঝতে পারে, মনে করেন একটা ডাকাত দল ধরা পড়েছে, মানে মাঠে নেমেছিল 10 জন, 10 জন ধরা পড়েছে, আর আরো 20 জন রিজার্ভে ছিল। মানে এই অপারেশনে তারা যায়নি। ডাকাত দল হয়তোবা এদেরকে, এটাকে বলে অপারেশন, যে হ্যাঁ অপারেশনে যেতে হবে, অপারেশন মানে ডাকাতি। তো হয়তোবা 20 জন রিজার্ভে ছিল, 10 জন গেছে। ওই 20 জন রিজার্ভের কথা যদি এই 10 জন বলে দেয় যে হ্যাঁ উত্তম মাধ্যম দিল, বা যেভাবে প্রসেসে হোক, বাকি তথ্য বের হয়ে আসলো ওদের, জানা গেল যে হ্যাঁ এই দলে টোটাল 30 জন আছে, তো 10 জন যে অপরাধ করলো, অ্যাক্টিভলি ডাকাতি করলো, তাদের তো অপরাধ হবেই। এবং বাকি যে 20 জন ডাকাত দলে থাকার জন্য তাদের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড হতে পারে। তার মানে ডাকাতি করুক আর না করুক, ডাকাত দলের সাথে কানেকশন রাখলেই বড় অপরাধ, তাই শাস্তিও বড়। 401, চোরের দলে থাকার শাস্তি। দেখেন এখানে 401-এর মধ্যে চোরের দলে, তার মানে দেখেন এখানে ডাকাতির মধ্যে কেন চুরি শব্দটা থাকছে। কারণ আমরা শুরু করেছিলাম আজকে চুরি, এবং সব অপরাধের মধ্যেই হচ্ছে সম্পদ নিয়ে নেওয়া, সম্পদের বিরুদ্ধে অপরাধ, মানে চুরিটা হচ্ছে এখানে কি বেজ বা ফাউন্ডেশন। এই প্রত্যেকটা অপরাধের ফাউন্ডেশন হচ্ছে চুরি। চুরি থেকে কিন্তু এ ধীরে ধীরে বড় হয়ে যাচ্ছে বিষয়গুলো। কারণ উদ্দেশ্য কি, সম্পত্তি নিয়ে নেওয়া। এরা কর্ম করে খাবে না, তারা এগুলো করে অপরাধ করে খাবে। তা চোরের দলে থাকার শাস্তি হচ্ছে 7 বছর দেওয়া হয়েছে, যেন এগুলো আটকানো যায়। 402, ডাকাতি করার অভিপ্রায়ে, অভিপ্রায় মানে কি উদ্দেশ্যে বা মানে মনের মধ্যে ইচ্ছা আছে এই কাজটি করার, সমবেত বা একত্রিত হওয়ার শাস্তি। তার মানে ডাকাতি করবে বলে এক জায়গায় জড়ো হয়েছে শুধু, কিন্তু এখনো কিছু করেনি, তাও 7 বছর হতে পারে। আচ্ছা, এখানে লক্ষণীয় যে উপরোক্ত সাজার ধারার সবগুলোতেই সশ্রম কারাদণ্ড এবং সেই সাথে অবশ্যই অর্থদণ্ড। তাহলে সশ্রম কারাদণ্ডের সাথে, সশ্রম কারাদণ্ড এবং সেই সাথে অবশ্যই অর্থদণ্ড উল্লেখ আছে। দুইটা জিনিস লক্ষ্য করবেন, বিনাশ্রম দেওয়ার সুযোগ নাই ডাকাতির ক্ষেত্রে, দস্যুতার ক্ষেত্রে। আর এখানে অর্থদণ্ড অথবা কারাদণ্ড না, অর্থদণ্ড এবং কারাদণ্ড দুইটাই দিতে হবে, এই কারণে প্লাস দেওয়া আছে। সেই সাথে অর্থদণ্ড অবশ্যই উল্লেখ আছে। কেন? কেননা অপরাধগুলো অর্থ সম্পদ লুট সংক্রান্ত। যেহেতু অর্থ সম্পদ লুট, তাই অর্থদণ্ড মাস্ট। এবং লুটেরা, আসামিরা সাধারণত কঠোর শ্রম করার জন্য শারীরিকভাবে সামর্থ্যবান থাকে। আচ্ছা, একটা আদালত, একটা আদালত একটা আসামিকে সশ্রম কারাদণ্ড দিবে না বিনাশ্রম কারাদণ্ড দিবে, সেটা তার বয়স, লিঙ্গ, মানে সে নারী না পুরুষ, সে শিশু না তার বয়স বেশি, তারপরে সে বৃদ্ধ কিনা, বা তার শারীরিক সামর্থ্য আছে কিনা কাজ করার, এগুলো বুঝে শুনে কিন্তু দেয়। তো এখানে যেহেতু যারা ডাকাত, যারা ডাকাত তাদের কিন্তু শক্তি সামর্থ্য অবশ্যই আছে, জেলের মধ্যে বসে খাবে না, তারা কাজ করে খাবে। এই কারণে সবগুলোতে কি দেওয়া আছে, সশ্রম কাটানো দেওয়া আছে। এটা হচ্ছে আমার লজিক, এটা কিন্তু আইনের মধ্যে নাই বা কোনো বইয়েও নাই। আশা করি এইভাবে কেউ ব্যাখ্যাও করেনি, আমি কারো বইয়ে দেখিনি, এটা আপনাদের জন্য ব্যাখ্যা করে দিয়েছি। লজিক দিয়ে আইন যদি মনে রাখতে পারেন, কারণ আইন তো কেউ না কেউই তৈরি করেছে, তাই না? যেহেতু আইন কেউ না কেউ তৈরি করেছে, যখন আপনি লজিক দিয়ে ভাববেন যে এই আইনটা তারা কেন তৈরি করলো, যদিও এটা অনেক বছর আগের 1860 সালের আইন, ওই সময় কেন এটা ভেবেছে তারা, এটা যদি ভাবতে পারেন, লজিকটা ধরতে পারেন একটা সেকশনের বিধান তৈরির, প্রভিশন এর, প্রভিশনের বাংলা হচ্ছে বিধান। তো প্রভিশন বা বিধান কেন এই সেকশনের মধ্যে এভাবে রাখলো, এটা যদি ধরতে পারেন তাহলে মনে রাখতে সুবিধা হবে, এবং পড়তেও ভালো লাগবে, ইন্টারেস্টিং হবে। এবং ভবিষ্যতে হয়তোবা আপনিও একদিন আইন তৈরি করার জন্য উপযুক্ত একজন ব্যক্তি হয়ে যেতে পারেন। এইভাবে ভাবতে হবে, পড়তে ভালো লাগবে তাহলে। এই যে নিচে যে আমি
এখানে লক্ষণীয় যে বলে একটা যে ব্যাখ্যা দিয়েছি নিজের থেকে, এটা দিয়ে কি উপকার হলো কি হলো না, এটা কি বুঝতে পেরেছেন কিনা সেটা বলেন। জি। হ্যাঁ, মানিক ভাই বুঝতে পেরেছেন? জি স্যার। আচ্ছা, আর বাসেত ভাই? জি স্যার, বুঝতে পেরেছি। হ্যাঁ, আমি এইভাবে নোটে কিছু ক্লু দিয়ে থাকবো, এগুলা বোঝার চেষ্টা করবেন। আর আমি আবারও একটা বিষয় বলবো, লাইভ ক্লাসে যারা কথা বলছেন না, কথা বলার চেষ্টা করবেন। এক, দুই হচ্ছে ক্লাস শেষে অনেক সময় সময় স্বল্পতার কারণে ক্লাস দ্রুত শেষ হয়ে যায়, কেটে যায় লাইন, আর লাইনে আসি না। তখন কি করবেন, মেসেজ দিবেন, স্যার এই জায়গাটা আমার একটু প্রশ্ন ছিল, আপনি তো আজকে এতটুকু পড়ালেন, মনে করেন আপনার এই জায়গায় একটু প্রশ্ন আছে, বা আপনি এমসিকিউ গুলো পড়ে নিলেন ক্লাস শেষে বা ক্লাসের আগেই, আমি রুটিন দিয়ে দেবো, ক্লাস শেষে রুটিন দিয়ে দেবো, ভিডিও রাত্রে দেওয়ার চেষ্টা আছে। আজকে একটু শারীরিক ভাবে ভালো আছে, দেখবেন কথা বলতে লেগে আজকে কোনো কাশি হয়নি, মানে ঠান্ডা জনিত সমস্যা সমাধান হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। তো পরিশ্রম করতে পারবো রাত্রে। আর কালকে মামলার চাপও খুব একটা নাই, তো আশা করছি রাত্রে ভিডিও দিয়ে দিব, বা রাত্রে ভিডিও আপলোড করে দিয়ে সকালে বা বিকেল থেকে দেখতে পাবেন, এরকম সিস্টেম করে দেবো। তো আপনারা চেষ্টা করবেন, আজকে রাত্রে রুটিন দিয়ে দিব, রুটিনে যে সেকশন গুলো থাকবে ক্লাসে প্রবেশের আগে নোটে একটু পড়ে নেবেন, পড়ে যে জায়গায় বুঝতে পারবেন না এই জায়গায় একটু মার্ক করে রাখবেন, যে ওই জায়গায় স্যারকে প্রশ্ন করে স্যারের কাছ থেকে পড়া আদায় করে নিব। আপনারা পেমেন্ট দিয়ে ভর্তি হয়েছেন, যদি পড়া আদায় করে নেন আমার ভালো লাগবে, আপনারা উপকৃত হবেন। কারণ সর্বোচ্চ বেশি সংখ্যক স্টুডেন্ট পাস করবেন, সবাই পাস করেন এটাই সবার প্রত্যাশা থাকে ব্যাচের বা শিক্ষকদের। কোনো শিক্ষক চায় না যে আমার এই স্টুডেন্ট পাস করে পাস না করে বারবার আমার কাছে ভর্তি হোক। আমি বা সকল স্টুডেন্টেরই প্রত্যাশা মানে সকল শিক্ষকের প্রত্যাশা থাকে যে আমার স্টুডেন্ট এক্সামসে পাস হয়ে যাক। তো আমারও সেটা চেষ্টা থাকে, আমার চেষ্টার কিন্তু ত্রুটি থাকে না। এমসিকিউ গুলো পড়ে নিবেন,